ছয় আজহার প্রতিবেশী শাকের জননী শৌকত ওসমান। ছয় আজহার প্রতিবেশী শাকের। সকালে আজহার প্রতিবেশী শাকেরের খোঁজ লইতে গেল পাশের পাড়া। ভিটা ছাড়িয়া সামান্য কলাবাগান হইতে বেশি সময় লাগে না। আজহার ভাবিতেছিল শাকেরের কাছে টাকা আছে। সে পেশাদার লাঠিয়াল। খা বংশের মহিমা বরণ একমাত্র সে বজায় রাখিয়াছে। চুয়াডে প্রকৃতির চেহারা শাকেরের। লম্বা ঘন গোপের উপর ভাটার মতো দুই চক্ষু শিশুর আতঙ্কের পক্ষে যথেষ্ট। এই সময় তার কাছে টাকা থাকা সম্ভব। মাত্র 2 দিন আগে রোহিণী চৌধুরীর কোনো তালুকে প্রজা ঠেঙাইতে গিয়াছিল সে। জমিদারদের কল্যাণে তার অবস্থা অন্যান্য প্রতিবেশী অপেক্ষা ভালো। দাঙ্গার জন্য আরও ভিন গায়ে তার ডাক পড়িত। চুয়াডে হোক শাকের, কিন্তু আজহার খাঁর সম্মুখে সে ভারী বিনয়ী, খুব মোলায়েম কণ্ঠে কথা বলে। আজহারের ধারণা শাকের তাকে শ্রদ্ধা করে। কোনোদিন তার কাছে টাকা হাওলাত করিতে যায় নাই। মুখের কথা সে অবহেলা করিবে না সহজে। আর চন্দ্রও যেমন বেয়াডা। তার সঙ্গে বন্ধুত্বের জুলুম সহ্য করিতে কোনো কষ্ট হয় না। শাকের ঘরে ছিল না। তার মা আজহারকে দাওয়ায় মাদুর পাতিয়া বলিল, আমার পেটে এমন ডিংরে ছেলে জন্মল বাবা। আর পারিনে। লাঠি খেলা কেন যে শিখেছিল। এক দণ্ড শান্তি নেই। ও দাঙ্গা করতে যাবে, আর এদিকে আমাদের শাশুড়ি বউয়ের পেটে ভাত সেদ্ধ হবে না। শাকের কোথা গেছে, চাচি? কাল সন্ধ্যায় বেরিয়েছে, আর দেখা নেই। উদ্বিগ্ন আজহার প্রশ্ন করে, দাঙ্গায় যায়নি তো? না। লাঠিটা ঘরে রয়েছে। ওই বাঁধানো লাঠি ছাড়া সে বেরোয় না। কিন্তু কোথা যে গেল? আজহার নীরব। নিরাশার আঘাতে বারবার চন্দ্রের মুখ তার মনে পড়িতে থাকে। চন্দ্রটা এমন। শাকেরের মা সংসারের কথা জুড়িল। ছেলে মানুষ, বউটা তেমনি হয়েছে। ভয়েই মরে। চাষবাস করে খেতে বলো, নিজের মানুষকে হাত করো। তা না। খালি দিনরাত ছেলের জন্য কান্না। কাঁচা বয়স। ছেলে হওয়ার সময় কি পার হয়ে গেছে বাবা? হঠাৎ সুপ্তথিতের মতো আজহার জবাব দিল, না, আমাদের হাসুবউর আর কত বা বয়স? 20 পেরোয়নি। এখনই ছেলের জন্য হাঁপাহাঁপি। দোয়া তাবিজ আমি কি কম করতে বাকি রেখেছি? তবে মাস 2 হল নিস্তার। কপালে যদি থাকে। সব আল্লাহর মর্জি, চাচি। তোমার আমার মতো গুনাহগার বান্দা আর কি করতে পারে? না বাবা, আল্লাহ মুখ তুলে চেয়েছে। তারপর চাচি জোর গলায় হাসিল। জানো বাবা, অভাগীর বেটি বলে কি? আজহার জিজ্ঞাসু নয়নে চাচির মুখের দিকে তাকাইল। বৌমা বলে, ছেলের মুখ না দেখলে ওসব লোক আর সংসারী হবে না। ও জোয়ান হওয়া অবধি ভয়ে ভয়ে সারা জনমটা গেল। কি দিন কি রাত, বেঁচে সুখ নেই বাবা। আজহার চুপ করিয়া শোনে, কোনো মন্তব্য করে না। তার দৃষ্টি প্রাঙ্গণের উপর। হঠাৎ মুখ অন্যদিকে ফিরাইতে সে বাধ্য হইল। শাকেরের স্ত্রী ঘাট হতে কলস কাকে ফিরিতেছিল। ভাসুরকে দেখিয়া সে তাড়াতাড়ি উঠানে লাউগাছের ঈষৎ আড়ালে 8 ঘুমটা টানিয়া দাঁড়াইয়া রহিল। নিজকে বিব্রত মনে করে আজহার খা। সত্যই বড় কাঁচা বয়স শাকেরের স্ত্রীর। মুখখানা ভারী করুণ মনে হয়। পূর্ণ যুবতী, তবু মুখের আদলে সজীবতা নাই। যৌবনের শ্যামস্পর্শ যেন ক্ষণেক উকি দিয়া বিদায় লইয়াছে। উঠানে লাউগাছের মাচান। সূর্যের আলো সে ধোয় না, নিচে এমন ঘন লতার পরিবেশ। 2টি লাউ ঝুড়িতেছে মাথার উপর। গোড়ার দিকে 10-12টি সর্পিল রেখার আলিঙ্গন মাটির বুকের সহিত। শাকেরের স্ত্রীর কাপড়ের কোনো কোনো অংশ দেখা যায়। আজহার যেন কত বিপদে পড়িয়াছে। বেগানা আওরতের সম্মুখে এমনভাবে বসিয়া থাকা শোভন নয়। সে উঠি উঠি করিতেছিল। কিন্তু শাকেরের মার কথা আর ফুরায় না। দোয়া করো বাবা। বৌমার নিয়ত পুরা করুক খোদা। আল্লাহর দোয়া। বান্দার কথায় আর কি হয়? মাঠে কাজ আছে, চাচি। আজ আর বসতে পারব না। উঠিয়া পড়িল আজহার। আচ্ছা, এসো বাবা। দরিয়া বউকে এদিকে আসতে বলো। বৌমার মাস 2 হল, দরিয়া বউর সাথে কতগুলো কথা আছে। শাকের বাড়ি ফিরলে আমাকে একবার খবর দিও। 2 পাশে কঞ্চির বেড়া। এই পথে কলাগাছের ছায়ান্ধকার জমিয়া উঠিতেছে। সূর্য উঠিতেছে তেজে। চারিপাশের আলো প্রখরতায় অস্পষ্ট জায়গায় অন্ধকার আরও ঘন মনে হয়।
আজহার খাঁর মন নানা সন্দেহে দোলে। সকালটা কোনো কাজে আসিল না। হঠাৎ চাচির ক্ষণক্ষণে গলার আওয়াজ শোনা যায়। ঘুলিপথের উপর উৎকর্ণ আজহার থমকিয়া দাঁড়াইল। হ্যাঁ, চাচিরই গলার আওয়াজ বটে, দূর হইতেও স্পষ্ট বোঝা যায়। হারামজাদি, ঘরে টাকা পয়সা নেই, সে বাড়ি থাকতে বললিনে কেন? মুখের হ্যাদা বুঝে গেছে বুঝি? আরও গালিগালাজের অগ্নুৎপাত। চাচি আদৌ বউকে দেখিতে পারে না, আজহার জানে। কিন্তু আজ সেজন্য বিশেষ মাথা ব্যথা নাই তার। সাকেরের ঘরেও টাকা নেই। বুকটা দমিয়া গেল আজহার খাঁর। চাচিকে শান্ত করিতে সে আর একবার ফিরিয়া আসিত, সে উৎসাহ ধীরে ধীরে নিভিয়া গেল। গোয়ালঘরের সামান্য কাজ বাকি ছিল। আজহার খাঁ আজ যন্ত্রচালিতের মতো তাহা সম্পন্ন করিল। চন্দ্র কোটালের কাছে একবার খবর দেওয়া দরকার। সে আশায় আশায় থাকিবে। পাড়ার আর কারো কাছে হাত পাতা নিরর্থক। গফুর খাঁর গঞ্জের দোকান দিন দিন ফাঁপিয়া উঠিতেছে। তার পুরাতন ঋণ 2 বছরের শোধ হয় নাই। সে পথও রুদ্ধ। আরও কয়েকজন সঙ্গতিপূর্ণ প্রতিবেশীর কথা মনে পড়িল আজহার খাঁর। কিন্তু চারিদিকে খটকা। দরিয়াবিবি পূর্বতন শ্বশুরবাড়ির 2টি দুল আনিয়াছিল। গত বৎসর আমজাদ ও নৈমার অসুখে তাও পোদ্দারের দোকানে বাধা পড়িয়াছে। চন্দ্র হুঁশিয়ার লোক। ব্যবসায় কপাল খোলা বিচিত্র নয়। কিন্তু রুদ্ধ অদৃষ্টের কপাট খুলিতে সামান্য কুঞ্জিকার কথা আজহার ভাবিতে পারে না। মাঠের পথে চিন্তাভারাক্রান্ত মনে সে উপায়ের কল্পনা করিতে লাগিল। হঠাৎ আকাশে মেঘ জমিয়াছে। সূর্যের আলো পলাতক। বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি নামিতে পারে। এই মনে করিয়া আজ গরু মাঠে ছাড়িয়া দেয় নাই আজহার। সে কোটালের বাড়ির কাছাকাছি আসিয়াছে এমন সময় দমকা বৃষ্টি নামিল। দুপুরে গোসল করিতে হইবে, তাই বৃষ্টির কোনো তোয়াক্কা রাখে না আজহার। সোজাসুজি সে গানের ধারে আসিয়া থামিল। চতুর্দশীর জোয়ারের সময় চন্দ্র ঘরে থাকার বান্দা নয়। তাছাড়া মাছ ধরা একটা নেশা কোটালের। খালের 2 ধারে ঝাপসা গাছপালা। ঝমঝম বৃষ্টি ঝরিতেছে। কোনো জনপ্রাণী চোখে পড়ে না। সকলেই বোধহয় আশ্রয়ে ঢুকিয়াছে। বামে ডিঙি নড়ার ঠকঠক শব্দ শোনা গেল। উৎফুল্ল হইয়া ওঠে আজহার। চন্দ্র ছোট্ট পিনিসের উপর দাঁড়াইয়া জাল গুটাইতেছে। নৌকার গলুই একটি বাঁশের সঙ্গে বাঁধা। স্রোতের টানে বাঁশ ও কাঠের সম্বাজে একরূপ ঘর্ষণধ্বনি বৃষ্টির আওয়াজকে ছাপাইয়া উঠিতেছে। আজহার হাকিল, চন্দর। খালের 2 পারে তার প্রতিধ্বনি ছড়াইয়া পড়ে। সামান্য বৃষ্টির প্রকোপ মন্দীভূত। মেঘ হুডমহুডম করিতেছে। বোধহয় হাক চন্দ্র শুনিতে পায় নাই। আজহার নিজেই তার কাছে আগাইয়া আসিল। লম্বা বেড়াজালে জোয়ারের পূর্বে খালের মুখ ঘিরিয়াছিল চন্দ্র। ভাটা পড়ার সঙ্গে সঙ্গে আবার জাল গুটাইতেছে। বড় শান্ত সে। 2 বাহুর পেশি স্পষ্ট ফুলিয়া উঠিয়াছে। তার দৃষ্টি শুধু জালের দিকে। চন্দ্র চোখ না তুলিয়াই বলিল, খা ভাই, একটু দাঁড়াও। জাল গুটানো সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে আফসোস করে, না ভাই, মজুরি পোষাল না। অনেকক্ষণ খাচ্ছি। মাত্র সের 2 মাছ পড়িয়াছে। 10-12টি তপসে মাছ কেবল চন্দ্রের চোখে আনন্দের প্রলেপ টানিয়া যায়। ভাবছিলাম খেয়ে জাল দিয়ে আর একটু চেষ্টা করা যাক। না, তুমি এসেছ ভালোই হল। দুজনেই বাড়ি অভিমুখী। চন্দ্র শীতে কাঁপিতেছিল। অনেকক্ষণ সে বৃষ্টির পানিতে ভিজিয়াছে। কোটালপুত্র তাই নির্বাক। মাছ ভরা খালুই হাতে দ্রুত হাঁটিতেছিল সে। পা চালাও, খা। একটান তামাক না টানলে আর নয়। জননী 5। পিছল পথে সাবধানে পা ফেলে আজহার। বৃষ্টি এখনো সম্পূর্ণ থামে নাই। পাখির পাখনাঝাড়া ধোয়ার মতো ইলশেগুডি আকাশ হইতে ঝরিতেছে। উঠানে হাঁকাহাঁকি করে চন্দ্র, সাজো সাজো। হাসিমুখে এলোকেশী ও চন্দ্রমণি বাহির হইয়া আসে। দাদা যেন যুদ্ধের হাঁক ছাড়ছে। এলোকেশী বোঝে, কি সাজিবার হুকুম কোটাল রাজার। সে আর দাঁড়ায় না, দাওয়ায় চন্দ্রমণিকে একটি আসন আগাইয়া দেওয়ার হুকুম দিয়া সে চলিয়া গেল। এই চন্দ্রমণি! আজহার অবাক হইয়া যায়। মাঠে আসিয়া সে বহুদিন চন্দ্রের এই সহোদরাকে দেখিয়াছে। পাতলা চেহারার গঠন, ফর্সা রং, বয়সে সে চন্দ্রের অনেক ছোট। অগ্রজী বহু চেষ্টা করিয়া তার বিবাহ দিয়াছে। কিন্তু এ কি ছিরি হইয়াছে তার! পাটকাঠি বা পাকাটির মানবিক সংস্করণ যেন গায়ে নাজেল হইয়াছে।
আমার কাপড় চোপড় ভিজে গেছে মণি, খড়ের বিড়েটা আর নষ্ট করব না। এমনি বসছি। কিন্তু তুই এমন হয়ে গেছিস কেন? কপাল ভাঙলে আর কার গতর ভালো থাকে, দাদা? আজহার চুপ করিয়া গেল। 25 পার হয় নাই, ওই কচি মেয়েটা আল্লাহর কাছে কি গুনাহ করিয়াছিল, যার শাস্তি এমন নির্মম। আজহার এদিকে ধর্মপ্রাণ বুদ্ধি দিয়া যার নাগাল পায় না, সেখানে আল্লাহর মক্করের সন্ধান সে সহজেই লাভ করে। জ্বর হয় তোর, মণি? আজহারও মুষ্টাইয়া যায়। আল্লাহর বান্দার বেশিরভাগ এই একই দশায় উপনীত। গায়ের 10টা ঘর খুঁজিয়া পাওয়া মুশকিল, অভাবন্টন প্রসূত কোনো ঝঞ্ঝাট যেখানে অনুপস্থিত। ম্যালেরিয়া জ্বরে 2 মাস ভুগছি। তবে শরীর আগে থেকেই খারাপ। দাওয়ার এক কোণায় চন্দ্রমণি বসিয়া পড়িল। সাদা থান কাপড় পরনে। তার ফ্যাকাশে রক্তহীন শরীরের সঙ্গে রঙের ভালো সামঞ্জস্য হইয়াছে। 2টি উলঙ্গ কালো ছেলে চন্দ্রমণির কাছে আসিয়া দাঁড়াইল। আজহার ইহাদের আগে দেখে নাই। পিতৃহীন অনাথদের পরিচয় তার অনুমানের কাছে অজানা নয়। তবু সে জিজ্ঞাসা করে, তোমার ছেলে না, মণি? হ্যাঁ, দাদা। বড় গোপালের বয়স মোটে 5। যোগিন 3 বছরের। ওদের নিয়েই তো আমি জ্বলে পুড়ে মরলুম। একটা কানাকুড়ি যদি বিধবা হওয়ার সময় রেখে যেত। চন্দ্রমণির কোটরাগত নিষ্প্রভ চক্ষু হইতে টস্ট পানি পড়ে। গোপাল ও যোগিন মার কাছ ঘেঁষিয়া দাঁড়াইয়া থাকে। চন্দ্রমণি আচ্ছন্ন চোখে আবার বলিল, দাদা ছিল বলে মাথা গোজায় ঠাই আছে। কিন্তু দাদার অবস্থা তো দেখছ, ছেলেপুলে মরে গেল। তার উপর আবার আমার বোঝা। শুকনা গামছা পরিয়া কলকে দম দিতে দিতে চন্দ্র বাহিরে আসিল। তার চোখ পড়ে মণির উপর। এই আবার প্যান প্যান শুরু করেছিস? এই মণি, অমন করবি তো যা নিজের জায়গায়। দেখ না আজহার ভাই, ওর হয়েছে কি? আমি তো মরে যাইনি। চন্দ্র ধমক দিল আবার, যা উঠে, কিছু হয়নি। খেতে খেতে আমাদের জন্য শরীরটা কি হচ্ছে? ভাগ ভাগ, আর মুখ খুলিসনি। কি হয়েছে আমার শরীরের? আজহারের হাতে কলকে দিয়া চন্দ্র হাতের পেশি ফুলাইয়া বলে, দেখ মণি দেখ। ঘুষি মেরে কোন বাপের বেটা এটা নোয়াক দেখি। মলজায়া রান্নাশালে। গোফেতা দিয়া চন্দ্র ঠোঁট বাঁকাইল। এলোকেশী চন্দ্রমণির হাত ধরিয়া টান দিল। সে বলিল, চলো না ঠাকুরছি। ভাই বোনে আর সতীনের ঝগড়া দরকার নেই। মৃদু হাসি এলোকেশীর ঠোঁটে। যা নিয়ে যা শিগগির। যোগিন মামার কাণ্ড দেখিয়া হাসিতে থাকে। তুমি হাসছ? দেখি পাঞ্জা ধরো তো। 3 বছরের শিশু। ভয় পায় না সে। কচি পাঞ্জা বাড়াইয়া দিল যোগিন। গোপাল বড় নিরীহ। সে ছোট ভাইয়ের খেলা দেখে। ভয়ে গোপাল মামার কাছে ঘেঁষে না। এইরকম করে লড়তে শেখ বেটা। বড় হলে ডাকাতি করবি। আজহার ঠোঁট হইতে কলকে নামায়। বেশ তালিম দিচ্ছ ভাগনেকে। চন্দ্র লম্বা গোপে তা দিলে একবার। সত্যি, ডাকাত করব ছেলেগুলোকে। লুটেপুটে খাবে, খেতে তো খেতে পাবে না। নিজেও ডাকাতের দলে ঢুকব। আজহার ভাবে চন্দ্রের মাথায় ছিটা আছে। তবু চুপ করিয়া যায় না সে। তুমিও ডাকাতি করবে? করব না। এত মেহনত করে লাভ কি? ধম্মম্ম ভগবান ওসব মানিনে। খেতে খেতে না পাওয়ার চেয়ে চুরি করায় পাপ নেই। আজহারের চোখ কপালে উঠিতেছে যেন। কি সব বকছ চন্দর? সত্যি বলছি, মনমেজাজ বিগড়ে গেছে আমার। তুমি বিশ্বাস করো ভগবান আছে, আল্লাহ আছে? তৌবা তৌবা তৌবাস্তাগফির। আজহার মনে মনে দুরুদ শরীফ পড়িতে লাগিল। যোগিন মাতুলের সঙ্গে তখনও পাঞ্জা লড়িতেছে। চন্দ্র কোটালের মুখ বন্ধ থাকে না, আমরা খেতে খেতে পাই না। ওরা বসে বসে তামাক ফোকে, গদিতে শুই খেতে পায়। বলে, ভগবানের ইচ্ছে, কপাল। তেমন অবিচারী ভগবানে আমার দরকার? লুট করেঙ্গা, খায়েঙ্গা। গঞ্জে মেডো ব্যবসায়ীদের নিকট চন্দ্র হিন্দি জবান শোনে। আজ তার সুযোগ গ্রহণ করিল। চন্দ্র যোগিনকে তাল দিতে শেখায়। গান করে সঙ্গে সঙ্গে, লুট করেঙ্গা, খায়েঙ্গা। লুট করেঙ্গা। আজহার খার মুখাবজবের উপর চন্দ্রের দৃষ্টি পড়ামাত্র গান থামিয়া গেল। গম্ভীর হইয়া বসিয়া রহিয়াছে আজহার খা। হাত বাড়াইয়া দিল চন্দ্র তার দিকে। বলিল, রাগ করছ? আচ্ছা, এখন আসল কথা পারা যাক।
জিজ্ঞাসা করে আজহার, কি কথা? কি বলেছিলাম? সে প্রশ্ন এতক্ষণ আজহার খাঁর মনে কোনো চিহ্ন বজায় রাখে নাই। নিতান্ত নির্বোধের মতোই সে উত্তর দিল। কি বলেছিলে? একচোট হাসিয়া লইল চন্দ্র। তা আর মনে থাকবে কেন? মাছ ব্যবসা তোমার সঙ্গে? আরও অপ্রতিভ হয় আজহার খাঁ। লজ্জায় সে অস্পষ্ট কণ্ঠেই জবাব দিল, জানো তো আমার অবস্থা। টাকাও ধার পাওয়া গেল না। খামাখা এতক্ষণ আমার সঙ্গে তর্ক জুড়েছিলে। চোখে চেয়ে দেখো না। পেট চলে, ব্যবসা করব। তা একটা কানাকড়ি পুঁজি নেই। তারপর চন্দ্র চুপ করিয়া গেল। চন্দ্রমণি নিঃশব্দে আসিয়া তাহাদের কথাবার্তা শুনিতেছিল। সেই নীরবতা ভাঙিল। দাদা, মাছের ব্যবসার জন্য যোগিনের বাবারও খুব ঝোঁক ছিল। চন্দ্র হু শব্দে সায় দিল মাত্র। যোগিনের মামার সঙ্গে খেলা বন্ধ। সে অভিমানীর মতো বসিয়া আছে। চন্দ্র তার দিকে দৃষ্টি ফেলিয়া জোরে হাসিয়া উঠিল। এই ছোট মামা, আমাদের যুক্তি আটাই রইল। না, আর ব্যবসা করব না। চাষবাস করব না। আজহার মনে করে চন্দ্র তার উপর বিরক্ত। খটকা মুছিয়া ফেলিবার জন্য সে সরস কণ্ঠেই বলিল, আমার উপর রাগ করো না, চন্দর। গেল 2 বছর কি করে যে সংসার চালিয়ে নিয়ে আসছি, আমিই জানি। চন্দ্র যোগিনের মাকে আর এক কলকে তামাক আনিবার জন্য আদেশ করিল। তোমার উপর রাগের কি আছে? রাগ সব ওইয়ে তুমি কি বলো? কপাল, কপালের উপর। আজহার ভিজা কাপড়ে বসিয়াছিল। সে যেন কত অপরাধ করিয়াছে। সহজে চন্দ্রের দাওয়া হইতে উঠিতে পারিতেছিল না। চন্দ্রমণি গগনে এক কলকে আগুন লইয়া হাজির হইল। আজহার নির্জীবের মতো 2-1 টান দিয়া কলকে আবার প্রত্যর্পণ করিল। খা, চলো, জমির ধানগুলো দেখে আসি। তুমিও বাড়ি যাবে। দুজনেই সড়ক ধরিয়া অগ্রসর হয়। চন্দ্রের হাতে 2টি লাল গুফতপসে মাছ। আজহার আনমনা, কোনো দিকে তার দৃষ্টি নাই। কোটালের কোনো সাহায্য করিতে পারিল না, এই চিন্তা তার মনে কোথায় যেন বিধিতে থাকে। চন্দ্র বেপরোয়া। সে তার স্বকীয় পদক্ষেপের ভঙ্গি বিস্তৃত হয় না। বৃষ্টির পর দিগন্তের আবিলতা মুছিয়া গিয়াছে। সাদা বকের দল বিলের ধারে কোলাহলরত। খালের তীরে নলখাবড়ার ঝোপের পাশে একটি মাছরাঙা বাসা হইতে গলা বাড়াইয়া আবার সন্ত্রস্ত নীল আকাশে মিশিয়া গেল নিমেষে। চন্দ্র কোটালের চুটুল চাহনি এক জায়গায় স্থির থাকে না। আজহার পেছনে পেছনে হাঁটিতেছিল। হঠাৎ চন্দ্র পাশ ফিরিয়া চাওয়ামাত্র আজহার ধরাগলায় বলে, চন্দর, মনে করিসনে কিছু, ভাই? আমারও বরাত। কপাল তো খুলল না। ব্যবসা করে একবার দেখা যেত। চন্দ্র কোটাল অবাক। নিশ্চয় রাগ করব। তপসে মাছ দুটো যদি ছেলেপুলে নিয়ে ভেজে না খাও, রাগ করব না। হাসিমুখে চন্দ্র আজহারের হাতে মাছ দুটি খুঁজিয়া দিল। চন্দ্র কোটালের মনে চন্দ্রমণি, সংসার, যোগিন, পোপাল সকলে এক একবার উকি দিয়া যায়। দুঃখের পসরা যেন হালকা হইয়া গিয়াছে। আজহারের সঙ্গ তার আরও ভালো লাগে। আজহার ভাই, তোমার সঙ্গে একবার বিদেশে যাব। রাজমিস্ত্রির কাজ শিখিয়ে দাও সামান্য। আজহারের নিকট হইতে কোনো জবাব আসিল না। চন্দ্র তার বিষণ্ণ মুখের দিকে একবার মাত্র চাহিয়া নির্বে হাঁটিতে লাগিল। একটা সাদা গাংচিলের তীক্ষ্ণ স্বর প্রান্তরে মুছিহত স্বপ্নীল আবেশের মতো বিলীন হইয়া যায়। 07 কয়েক কাঠায় আউশ ধান দিয়াছিল আজহার। বর্ষার মাঝামাঝি পাকা রং ধরিয়াছে আউশের ধানে। হঠাৎ সে রাজমিস্ত্রির কাজে কনিক ইত্যাদি লইয়া ভিনগায়ে চলিয়া গেল। সমস্ত সংসার রহিল দরিয়াবিবির উপর। পূর্বে বিদেশে যাওয়ার আগে আজহার খাস সলা পরামর্শ করিত স্ত্রীর সহিত। এবার কোনো কথা সে উচ্চারণ করে নাই। দরিয়াবিবি আজহারকে যন্ত্রপাতি লইতে দেখিয়াছিল। কোনো ভিনগায়ে যাইতেছে সে, এমন ধারণা দরিয়াবিবির মনে ঘুণাক্ষরে উদিত হয় নাই। পরে আমজাদ আসিয়া খবর দিয়াছিল। পিতার বিদেশযাত্রার সংবাদ শুধু সেই প্রথমে অবগত হয়। তুই ঝুট বলছিস, আমু? না মা। আব্বা বললে কোথায় নিয়ামতপুর আছে, সেখানে কাজে যাচ্ছে। অবেলা সঙ্গীদের সঙ্গে আমজাদ তেপান্তর জরিপে বাহির হইয়াছিল। আকস্মিক সাক্ষাৎ পিতাপুত্রে। নিতান্ত দৈবাতের যোগসাজশ মাত্র। দরিয়াবিবি কিছুক্ষণ গুম হইয়া দাঁড়াইয়া রহিল। এমনও লোক সংসারে আছে। বিদেশে যাইতেছে, তাও বাড়ির লোকদের একটু খবরমাত্র দেওয়া প্রয়োজন মনে করিল না। হুই স্টেশনের দিকে গেল।
মা, আব্বাকে দেখলে একটা পাগল মনে হয়। মুখে কথা নেই। মাথা গুজে চলেছে তো চলেছেই। হুস হুস নেই। দরিয়া বিবির ঠোঁটে এতটুকু দাগ পড়িল না। মা, কি হাসি লাগে আব্বার ছিঁড়ি দেখলে। লুঙ্গিটা পর্যন্ত ভালো করে পরতে জানে না। কোনোরকমে কোমরে গুজলেই বুঝি কাপড় পরা হয়। তার উপর ছেঁড়া পিরহান। দপ করিয়া জ্বলিয়া উঠিল দরিয়া বিবি। যা, আর কথার খই ফোটাতে হবে না। আমজাদ কেঁচো বনিয়া গেল। দরিয়া বিবি লক্ষ্য করে সন্ধ্যা নামিয়া আসিতেছে। ঘন কৃষ্ণপক্ষ। আজ আর চাঁদ উঠিবে না সড়কের উপর। স্টেশনের পথ অনেক দূর। তোকে আর কিছু বলেনি তোর আব্বা? আমজাদের ত্রস্তসংকুচিত চিবুক ছুঁইয়া দরিয়া বিবি জিজ্ঞাসা করিল। পিতৃহীন কোনো অনাথের চিবুক যেন স্পর্শ করিতেছে দরিয়া বিবি। কণ্ঠ তার নুইয়া পড়ে ভাবাবেগের আতিশয্যে। হঠাৎ এমন দীনতার প্রলেপ তার মনে ও শরীরে। অস্বস্তি অনুভব করে জননী। বালকপুত্রের জবাব আসন্ন সন্ধ্যার অন্ধকারে মিশিয়া যায়। খলিল বলিল, আমু, কাজে যাচ্ছি নিয়ামতপুর। নিয়ামতপুর কোথা মা? দরিয়া বিবি কোনো উত্তর দিল না। আজ ক্ষোভ হয় তার। হিংসা উদ্ভূত ক্ষোভ। সমস্ত সংসারকে এমনই নির্বিকার চিত্তে সে দেখিতে পারিত। রাত পোহাইলে শত কাজ, মনের চারিদিকে আরও সহস্র বেড়ির সর্পিলতা। আমজাদ সম্মুখে না থাকিলে অবোধ বালিকার মতো কাঁদিয়া ফেলিত দরিয়া বিবি। দৃষ্টি নেপথ্যে মিলাইয়া বালকপুত্রের উপর ঈষৎভর দিয়া দাঁড়াইয়া রহিল সে স্থাণু প্রতিমার মতো। নয়মা পিতার ন্যাওটা। পাড়ার কোনো বালকের মুখে সে বাবার বিদেশ যাত্রার স্বাদ শূন্য কথা শুনিয়াছিল। তার কান্না আর থামে না। রোদনাতুর কন্যার কণ্ঠস্বরে চমক ভাঙিল দরিয়া বিবির। মা, আমাকে আব্বা নিয়ে গেল না। নয়মা চিৎকার করে। চুপ, না হলে মার খাবি। মার ধমকে নয়মা শান্ত হয়। দরিজা বিবি বলে, আমু, ওকে তোমার মতবের বইয়ের ছবি দেখাও। তখনও সন্ধ্যা দেওয়া হয় নাই, দরিয়া বিবির খেয়াল ছিল না। তাই আবার বলিল, আমি ডিপে জেলে দিচ্ছি, একটু সবুর কর বাবা। নাচদুয়ারে প্রদীপ দেখাইতে আসিয়া দরিয়া বিবি গরুগুলির চেহারাও একবার দেখিয়া লইল। যদি বৃষ্টি না হয়, কিছুক্ষণ চড়াটের জন্য ছাড়িয়া দেওয়া হইবে। আমু ছেলেমানুষ। অপরের ফসলে না পড়ে সে ভয়ও আছে। খোয়ারের পয়সা যোগানের ক্ষমতা যাদের আছে তাদের গরুবাছুর ছাড়া থাকে ফসলের দিনেও। নিমগাছের নিচে পোয়ালঘরের গাদাটি বড় অদ্ভুত ঠেকিল আজ দরিয়া বিবির। নিঃসঙ্গ মনে হয় ভিটের আশপাশ। প্রদীপ দেখাইয়া তাই তাড়াতাড়ি সে পুত্রকন্যার নিকট ফিরিয়া আসিল। একজোড়া পেঁচা উড়িয়া গেল। অমঙ্গলের আশঙ্কায় দরিয়া বিবির বুক দুরুদুরু করে। ছেলেদের কাপড় চুরি গেল কয়েকটি। হাতছাচরের উপদ্রবে রাত্রির ঘুম ব্যাহত হয়। পুরুষ মানুষ ছিল ঘরে, তবু ভরসা। নিঃসঙ্গতা আর একবার হানা দিয়া গেল। বেলাবেলি গেরস্থালির কাজ শেষ হইয়া গিয়াছিল। দরিয়া বিবি আমজাদের পাশে বসিয়া তার পড়া শোনে, একদা দিল্লি নগরীর পথে। নয়মা হিহি শব্দে হাসে, দিল্লি বিলি হিহি। চুপ করে শোন। গোলমাল করিসনে নইমা। বড় সজাগ আজ দরিয়া বিবির কান। আমু পড়াশোনা করিতেছে, তার গোলমাল নেহাত কম নয়। তবু বেড়ার ধারে কি পৈঠার কাছে সামান্য শব্দ হইলে দরিয়া বিবি উৎকর্ণ হইয়া পড়ে। ধূসর ভবিষ্যৎ যোজনবিসারী প্রান্তরে ছড়াইয়া পড়িতেছে। তার চারিদিকে শুধু রুক্ষতা, সবুজ রঙের ফিকে আভাস পর্যন্ত নাই। দৃষ্টি মেলিয়া দিলে চাচর বালুর অকরুণ হাসি একমাত্র সত্যরূপে প্রতিভাত হয়। দরিয়া বিবি কোনোদিন বাস্তবের সম্মুখে ভাঙিয়া পড়িতে শিখে নাই। আজ সামান্য ব্যাপারটুকু কেন্দ্র করিয়া এত কিছু ঘটিয়া গেল। সপ্তাহ কবে শেষ হইয়া যায়, আজহার খর কোনো খবর নাই। পিয়নকে আমজাদ অনর্থক বিরক্ত করে। দরিয়া বিবিও চিন্তিত হয়। অবশ্য আউশ ধান কাটা বাকি আছে। তার পূর্বে আজহার খা নিশ্চয় বাড়ি ফিরিয়া আসিবে, দরিয়া বিবির মনে দৃঢ় বিশ্বাস ছিল। ধীরে ধীরে আরও 2 সপ্তাহ কাটিয়া গেল। সাকেরকে ডাকিয়া দরিয়া বিবি বহু খেদোক্তি করিল। জওয়ান মরদ বিদেশে গিয়াছে, তার জন্য এত ভাবনাচিন্তা ভালো নয়। এই উপদেশ দিয়া সে সরিয়া পড়িল। দরিয়া বিবি চারিদিকে অন্ধকার দেখে। হাতখরচ শেষ হইয়া গিয়াছে। ছোট ছেলে আর মেয়ের মুখে দৈনন্দিন আহারটুকু কি শেষে যোগাইতে পারিবে না, ধারকর্জ করিয়া কতদিনই চলিবে। দরিয়া বিবি উপায়ের খোঁজে অন্ধকারে হামাগুড়ি দিতে থাকে।
ছাগলছানা দুটি থাকিলে দুর্দিনে কাউকে বিক্রয় করা যাইত। সে পথেও আল্লাহ বাদ সাধিয়াছেন। পুরুষ মানুষ ঘরে থাকলে কোনো না কোনো পথের হদিশ মিলিত। বর্ষাকাল পাড়া প্রতিবেশীরা কোনো রকমে দিন গুজরান করে। বীজধান খাইয়া অনেকে শেষ করিয়া ফেলিয়াছে। এই সময় জনমনীষ লোকে কম খাটায়। চারিদিকে বিপদের বেড়াজাল। প্রত্যেকে আত্মবিব্রত। গরিব কৃষকপল্লীর ভেতর সহানুভূতি বুকফাটা নিঃশ্বাসের রূপ ধরিয়া বাতাসে ধ্বনিত হয়। আর ৩-৪ দিনের খোরাক আছে। তারপর পরদিন সাকেরের মার সঙ্গে দরিয়া বিবি দেখা করিতে গেল। বৃদ্ধার গণ্ডস্থল আনন্দে স্বচ্ছ হইয়া ওঠে। হাসুবৌর নিয়ত আল্লাহ পুরা করিয়াছে এতদিনে। আনন্দে সাকেরের মা এই বয়সেও অস্থির হয়। দরিয়া বিবি ঠাট্টাচ্ছলেই দাওয়াতের কথা পারিয়াছিল। বৃদ্ধা শুধু রাজি হইয়া গেল না, রীতিমতো পীড়াপিড়ি শুরু করিল। দরিয়া বিবি আজ সরল চিত্তে নিমন্ত্রণ গ্রহণ করিতে পারে না। কোথায় যেন মনে ব্যাপারটা বেঁধে। ঘরে ভাতও নাই, এমন দিনে দাওয়াত স্বীকার করিলে পাড়াপড়শিরা হীন চোখে দেখিবে। তবু রাজি হইয়াছিল দরিয়া বিবি। একবেলার খোরাক অন্তত বাঁচিয়া গেল। আশেক যেন সেই সঙ্গে নিমন্ত্রিত হইয়াছিল। এতদিন আশেক জানের প্রতি দরিয়া বিবির একরূপ করুণামিশ্রিত অবজ্ঞার ভাব ছিল। ইদানিং অন্য চোখে দেখে এই বৃদ্ধাকে। সংসারে নিজেদের অসহায়তার সঙ্গে আশেক জানের দশা সমান পাল্লায় ওজন করা চলে, দরিয়া বিবি তা গভীরে উপলব্ধি করিতে শিখিয়াছে। পূর্বে তার কোনো খোঁজখবরই সে লইত না। কখন খায়, ঘুমোয় বা অভুক্ত থাকে তার হিসাবের প্রয়োজন ছিল না দরিয়া বিবির। বর্তমানে মনের এই বোঝাবাহী প্রবৃত্তির তাড়না সে নিজেই অনুভব করে। বর্ষায় আশেক যান বাহির হইয়া যায়। দাপাদাপি বৃষ্টি তোর চলিতেছে, সে কিন্তু থামে না। হয়তো তার দাওয়াত থাকে অথবা থাকে না, কিন্তু দাওয়াতের বাহানা সে জোলানা করে। ঘরে চাল শেষ হইয়া আসিতেছে। আশেক যান সব খবরই রাখে। এই বিষয়ে আমজাদ তার সহায়। রাত্রিবেলা ঘুমাইতে গেলে আশেক যান খুঁটাইয়া খুঁটাইয়া সব জিজ্ঞাসা করে। জ্বালায় আর বেশি চাল নেই দাদি। মা কত রাগ করছিলেন আব্বার উপর। আশেক যান প্রশ্নের জবাবে চুপ করে কিছুক্ষণ, আবার বলে, আজ পেট পুরে ভাত খেয়েছ? হ্যাঁ দাদি। মা কিন্তু ভালো করে খায় না। আশেক যান স্তব্ধ হইয়া গেল আবার। এমন সংলাপের বিনিময় চলে। পরদিন জ্বালার ভেতর হঠাৎ বেশি চাউল দেখিয়া দরিয়া বিবি আমজাদকে ডাকাইল। দরিয়া বিবি, জ্বালাইল কোথা থেকে? আমজাদ, আমি কি জানি মা। দরিয়া বিবি ব্যাপারটা সহজে আন্দাজ করে। অন্যদিন হইলে এতক্ষণে কুরুক্ষেত্র বাঁধিয়া যাইত। সকাজাকাতের চালে তার শিশুদের যথরসেবা চলিতে পারে না। আজ দরিয়া বিবি নিজেই অন্যদিকে কথার স্রোত ফিরাইল। তুই পিয়নকে জিজ্ঞেস করেছিলি, টাকা বা চিঠি কিছু নেই? আমি রোজ জিজ্ঞেস করি, মা। কাল আর একবার যাস। মার কণ্ঠ এত মোলায়েম হইতে পারে, আমজাদের বিশ্বাস হয় না। বড় মিষ্টি মনে হয় মার গলা। আমু, ধান পেকেছে নাকি দেখে আসবি কাল। মুনিশ করে কাটাতে হবে আর কি। আমজাদ মাথা দোলাইয়া সায় দিল। রান্নার জন্য মা চাউল মাপতে আসিয়াছিল। হঠাৎ আমজাদকে আদর করিতে আরম্ভ করিল দরিয়া বিবি। যেন কত কথা আছে আরও, তা আজ বলিয়া শেষ করা যায় না। তাই স্নেহের ছোঁয়াচে সমাপ্তিরেখা টানা হইতেছে। মার চুম্বনে বিব্রত হয় আমজাদ। বাইরে বাসবনে মির্মির শব্দ শোনা যায়। পরদিন দুপুরে আমজাদ স্তম্ভিত হইয়া গেল। সামান্য অন্যায়ে মা এমন শাস্তি দিতে পারেন? মক্তবের বেতন চাহিয়াছিল সে। হয়তো মার মেজাজ ভালো নয়, সেই জন্য চাওয়া উচিত হয় নাই, কিন্তু জননী এমন বেদেরেক হাত চালাইতে পারে তার জানা ছিল না। মার খাইজা দাওয়ায় বসিয়া সে নির্বে অশ্রুপাত করিল বহুক্ষণ। নৈমা পাশে দাঁড়াইয়াছিল। অনুতপ্ত জননীকে যদি একটিবার পাওয়া যায়। দরিয়া বিবি শত কাল্লাম জুড়িয়াছিল। আজহার ও তার ১৪ পুরুষের ৪০-এর আয়োজন হইতেছিল দরিয়া বিবির ঠোঁটে। আমজাদ আনমনা অলক্ষিতে ভিটা হইতে সরিয়া পড়িল। মাঠে আসিয়া সে শান্তি পায়। আজহারও এই প্রান্তরের বুকেই দীর্ঘশ্বাসের মর্যাদা দিতে পারে। রক্তের শৃঙ্খলে বোধহয় আমজাদ বাধা পড়িয়াছিল। সে অনেকক্ষণ ঘুরিয়া বেড়াইল মাঠে মাঠে। আকাশে মেঘ ছিল, বৃষ্টি ছিল না। ঘুরিয়া বেড়াইতে কোনো বাধা নাই। বেলা ঢলিয়া পড়িতে তার ভয়ানক ক্ষুধা লাগিল। বর্ষাকালে ধান ছাড়া অন্য চাষ নাই মাঠে। গ্রীষ্মের দিন হইলে তরমুজুস্সা খাইরা আমজাদ মার উপর প্রতিশোধ গ্রহণ করিত।
অদৃশ্য হাতে টানেই সে চন্দ্র কোটালের কুডের দিকে অগ্রসর হইল। নদীর মোহনার কাছে একটা পিঠুলি গাছের তলায় বসিয়া আমজাদ আবার আকাশ পাতাল ভাবিতে লাগিল। চন্দ্রাকার বাড়ি সোজাসুজি যাইতে আজ বাধে। মনের আবহাওয়া অতটুকু খোকাও সহজে মুছিয়া ফেলিতে পারে না। চন্দ্রমণি একবার কলস কাকে খালের ধারে আসিয়াছিল। আমজাদকে দেখিয়া সে জিজ্ঞাসা করিল, এখানে বসে আছ যে? আমজাদ জবাব দেয় না। তার মুখ শুষ্ক, চোখের পাতার নিচে কান্নার শুষ্ক ছাপ। রাগ করে এসেছ বুঝি বাড়ি থেকে? চন্দ্রমণি ঠিকই আন্দাজ করিয়াছিল। চলো, তোমার কাকা ঘরে আছে। কি হয়েছে? আমজাদ শুধু মাথা হেঁট করিয়া থাকে। চন্দ্রমণির অনুরোধ সে রক্ষা করে না। এই সময় চন্দ্র কোটালও আসিয়া উপস্থিত হইল। কি রে চাঁদমণি, এই দেখো না দাদা, তোমার বন্ধুর ছেলেটা চুপচাপ বসে আছে। চন্দ্র আমজাদের গতিবিধি লক্ষ্য করিল। সে নির্বাক নিশ্চল। তার কচি সুন্দর দুই চোখও দূরে উদাও। হাসিয়া ফেলিল চন্দ্র। আরে চাচা, গাছের তলায় শেষে তপ করতে বসেছ নাকি? তোমার বাবা বড় নামাজি মুসল্লি। তার ছেলে। আমজাদ কারো দিকে চায় না। কোটালরা দুই ভাই বোনে খুব হাসিতে থাকে। সিস দিয়া চন্দ্র গান ধরিল। কথা কয় না আমার ময়না। তবু আমজাদের ঠোঁটে কোনো আভাস নাই। চন্দ্র এইবার একটা সিজ দিয়া সুচ শব্দ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমজাদকে পাজাকোলা করিয়া একদম কাঁধে তুলিয়া লইল। মনি বাবা এবার ফোপাইয়া ফোপাইয়া কান্না শুরু করিল। কথা কয় না আমার ময়না, হায় হায় রে। চন্দ্র খালের সরকে হাঁটে। চন্দ্রমণি ডাকে, ও দাদা, ছেলেটাকে দুটো মুড়ি খাইয়ে নিয়ে যাও। মাথা দোলায়। হ্যাঁ, বড় কথা মনে করেছিস মনি। কোটাল আবার ঘরের দিকে মুখ ফিরাইল। 08। বৃষ্টি ঝরিতেছিল অঝরে। মাঠের খোলা জায়গায় জমা টুইটুম্বুর পানির উপর আকাশের ছায়া পড়ে। বর্ষা থামিলেই শালিক চোরাই আসিবে স্নানের লোভে ছুটিয়া। দরিয়া বিবি সদর ছাড়িয়া সড়কের ঘুলিপথে আসিয়া দাঁড়াইয়াছিল। জীবনে আর কোনোদিন সে এতদূর আসে নাই, মাথায় চটের থলি টোকার মতো করিয়া দেওয়া। পায়ের তলায় বৃষ্টিস্রোত বহিয়া যাইতেছে। চটের থলি পানি রোধ করিতে পারে না। ইতিমধ্যে উপর দিক ভিজিয়া গিয়াছে। দরিয়া বিবি নির্বিকার দাঁড়াইয়াছিল। বেশ ঠান্ডা লাগিতেছে, তবু খেয়াল নাই। কার প্রতীক্ষায় সে দাঁড়াইয়া আছে? সড়কের একপাশে গাছপালার নৈরাজ্য অল্প, তাই দূরে মাঠ দেখা যায়। অন্যান্য দিকে আকাটলতা আর গাছপালার জঙ্গল। মেঘমেদুর আকাশের আচ্ছাদনে নীরব নিবিড় পল্লীর এই বিজন কোলটুকু ভয়াবহ, প্রেতায়িত, সামান্য শব্দের চমক লাগে। সড়কে দরিয়া বিবি দাঁড়াইয়া থাকে। চঞ্চল চোখ বারবার সড়কের দূরতম রেখায়। তার গম্ভীর মুখাবয়ব আকাশের বাদল যেন। হঠাৎ দরিয়া বিবির দুই চোখ উজ্জ্বল হইয়া ওঠে। দূরে একটি বালক মূর্তি দেখা গেল। আমজাদ দ্রুত পা ফেলিয়া অগ্রসর হইতেছে। একটিমাত্র লাল গামছা তার মাথায়। বৃষ্টির পতনরেখার ভেতর দিয়া তার বালক মূর্তি অপরূপ দেখায়। একটি পুতুল লাফাইয়া চলাফেরা করিতেছে। দরিয়া বিবি আকস্মিক উৎফুল্ল হইয়া ওঠে। আমজাদ তার নিকটে পৌঁছিবার পূর্বেই জিজ্ঞাসা করে, শৈরমীর সঙ্গে দেখা হয়েছিল? বৃষ্টিস্নাত তার সমগ্র শরীর। শীতে আমজাদ কাঁপিতেছিল। সহজে জবাব দিতে পারে না। মার কাছে ঘেঁষিয়া সে হাফ ফেলে কিছুক্ষণ, তারপর বিষণ্নমুখেই জবাব দেয়, না গোমা। তবে শৈরমী ফুফুর যা বললে, সে মাঠ থেকে তোদের বাড়ি যাবে। শৈরমী যাতে বাগদি। কৈবর্তপাড়ার ঠেস ছাড়াইয়া গেলে জনপদের একটেরে বাগদিদের বাস। শৈরমীর সংসারে একমাত্র পঙ্গু পুত্র জীবিত। বহুদিন পূর্বে তার স্বামী পরলোকে। গণেশ দীর্ঘকাল রোগে ভুগে পড়ে হঠাৎ অকেজো হইয়া পড়ে। সোজা হইয়া দাঁড়াইতে পারে না, এক হাত বাকিয়া গিয়াছে। বৃদ্ধ বয়সেও শৈরমীকে এই পুত্রের ভরণ পোষণের ভার গ্রহণ করিতে হইয়াছে। পাড়ায় সে ঘটে দেয়, মাঠের শাক তুলিয়া বেচে, কারো বাজার সোদা কিনিয়া আনে। 5 মাসেই তার জীবিকা সংগ্রহ হয়। জওয়ান পুত্রের এই দুর্বস্থা। কায়িক পরিশ্রমের চাপেই শৈরমী তা সহ্য করিতে শিখিয়াছিল। দরিয়া বিবির সঙ্গে কয়েক বছরের পরিচয়। শৈরমী এই বাড়ি ঘুঁটে দিয়া যায়। সেই সূত্রেই হৃদ্যতা গড়িয়া উঠিয়াছিল। শৈরমী গ্রামেরই ঝিউডি বলিয়া সে দরিয়া বিবিকে ভাবি সম্বোধন করিত। আমজাদ শীতে কাঁপিতেছিল।
সেদিকে দরিয়া বিবির লক্ষ্য নাই। কাদার উপর দাঁড়াইয়া থাকিতে যেন কত ভালো লাগে। বিষণ্নমুখ পুত্র ও জননী। বৃষ্টি একটু কমিয়াছিল। গাছে পাতায় মৃদু নিনাদে অহর্নিশ বাজিতেছে। পাখির ভিজে পাখনা ঝাড়ার শব্দ এবার শোনা যায়। যদি না আসে। নীরবতা ভাঙিল দরিয়া বিবি। না গো মা, আসবে। ঘরে চলো, আমার শীত পেয়েছে। হুঁশ হয় যেন দরিয়া বিবির। আঁচলের এক পাশ শুষ্ক ছিল, তা দিয়া সে আমজাদের মাথা মুছাইয়া দিল। এখানে মুছে কি হবে মা, বৃষ্টি পড়ছে যে। গৃহকর্মে নিপুণ দরিয়া বিবির কোনো কাজে যেন সুডোল নাই। বৃষ্টি পড়িতেছে, এখন চুল মুছাইয়া দেওয়া বৃথা, এই কথাটুকু সে যেন উপলব্ধি করিতে পারে না। একটা অশ্বত্থ গাছের গোড়ায় অনেক ব্যাঙ লাফাইতেছে। শীতে কাঁপিতেছে, তবু মজা লাগে বেশ আমজাদের। খপ খপ করিয়া একটি ব্যাঙ সড়কের উপর বসিয়া বাদল পোকা খাইতেছে নির্বে। আমজাদ জোরে এক সুর দিয়া বলিল, মা, দেখো ফুটবল খেলছি। ধপাস শব্দে কয়েক হাত দূরে ব্যাঙটি আবার মাটির উপর পড়িল। চার হাত পা ছাড়িয়া ফোক ফোক শব্দ করে ব্যাঙের বাচ্চা। দরিয়া বিবি এই সময় হাসি চাপিয়া রাখিতে পারে না। আরে আমু, তোর ছেলেমি আর যায় না। নিজের কৃতিত্বে আমজাদ গম্ভীর হইয়া যায়। মাথা দোলাই যায়, সে বলে, ঘরে আমাকে কিন্তু গরম ভাত খেতে দিতে হবে। এত ভিজেছি, আমার বুঝি খিদে লাগে না। দরিয়া বিবি চুপ করিয়া গেল। তার মুখের হাসি নিভিয়া যায় তখনই। আরও আকাশে মেঘ জমিতেছে। আরও কতদিন বর্ষা লাগিয়া থাকিবে বাংলাদেশের গ্রামে? নয়মা কোথাও যায় নাই, আশিকজানের সঙ্গে সে বাগবিতণ্ডা করিতেছিল। দুজনে মাঝে মাঝে কৃত্রিম বিবাদ চলে। গতকাল আলেঙ্কান কিছু চাল ভিক্ষা করিয়া আনিয়াছিল। তারই সঙ্গতি হইতেছে। পান্তা ভাত ছিল সকালের। দরিয়া বিবি রান্নার আয়োজন করে নাই। আমজাদ ঝাঁকিয়া বসিল, সে পান্তা ভাত খাইবে না। মেজাজ খারাপ, তবু দরিয়া বিবি আজ চুপ করিয়া গেল। অভিমানে আমজাদ কিছুই স্পর্শ করিল না। বিছানায় শুইয়া শুইয়া ক্ষুধার্ত জঠরেই ঘুমাইয়া পড়িল। দরিয়া বিবি ভিজা কাপড় ছাড়িয়া বসিয়া রহিল। গোয়ালে গরুগুলি খড় চিবাইতেছে। আজ আর কোনো হাঙ্গামা নাই। কত নিশ্চিন্ত যেন দরিয়া বিবি। নইমা আশেকজানের ঘরে খেলা করিতেছিল, তার আওয়াজ কানে পৌঁছায়। বৃষ্টির কামাই নাই। নিদ্রিত আমজাদের দিকে চাহিয়া দরিয়া বিবি বুকে শত তরঙ্গের আলোড়ন চলিতেছিল। বাহিরে তার প্রকাশ নাই। দরিয়া বিবি চুপচাপ বসিয়া। বহুদিনের যেন অবকাশ মিলিয়াছে। কর্মক্লান্ত জীবনে খুঁটিনাটি দিনগুলি তাই স্মরণে গাথা হইতেছে। সামান্য পান্তা ভাত ছিল। দরিয়া বিবি খাওয়ার কথা সহজেই ভুলিয়া যায়। তারও ঘুমে চোখ বুজিয়া আসে। দেওয়ালে ঠেস দিয়া দরিয়া বিবি ঢুলিতে থাকে। কোথা গো ভাবি, শব্দে চমকিয়া উঠিল দরিয়া বিবি। সত্যই শৈরমী আসিয়াছে। ভিজে কাপড়। হাতে একটি ন্যাকড়া কাপড়ে বাঁধা শাকের পুটুলি। দাওয়ার উপর বোঝা রাখিয়া শৈরমী বলিল, কেন ডেকেছিলে ভাবি? দরিয়া বিবি শৈরমীর কাছে যেন ছুটিয়া আসে। ঘুম উবিয়া গিয়াছে তার। এই রাস্তায় যে ছায় পড়ে না আর দিদির। শৈরমীর রং কালো। বৃদ্ধ বয়সে চামড়া লাল হইয়া গিয়াছে। রেখাসম্বলিত শরীরে আবার বৃষ্টিপাত শৈত্যের জুলুম। কুকরাইজা এতটুকু হইয়া গিয়াছে শৈরমী। বড় কুৎসিত দেখায় তার শরীর। কিন্তু তার কণ্ঠে হৃদয়ের অপূর্ব আভাস বাজে, কত কাজে থাকতে হয়, তোমার কাছে কি অজানা ভাবি। বর্ষাকালে ছেলেটাকে নিয়ে কষ্টের সীমা নেই। এইবার রীতিমতো হাঁপায় শৈরমী। দরিয়া বিবি গণেশকে কোনোদিন দেখে নাই। তবু শৈরমীর দুর্দশা তার কাছে বাস্তব। কোনো কল্পনার প্রয়োজন হয় না তার। নসিব, বোন, তোমার অমন রোজগারি পুতের এমন অসুখ দিলে, আল্লাহ। শৈরমী বুকে দুই হাত রাখিয়া উত্তাপ খোঁজে। বেশিক্ষণ অপেক্ষা করিতে চায় না সে। দরিয়া বিবি সহজে কোনো কথা পারিতে দ্বিধাগ্রস্ত, কেবল দেরির বাহানা তার। পুটলিতে কি আছে দিদি? শৈরমী জবাব দিল, ভাবি, কটা শাক আছে। একটু তেল আনন, একদম চান করে ঘরে ঢুকব। দরিয়া বিবি ঘরের ভেতর হইতে সরিষার তেলের ভার আনিল। শৈরমী তখন পুটলি খুলিতেছে। সে একরা শাক দাওয়ার উপর রাখিয়া দরিয়া বিবির মুখের দিকে দৃষ্টিপাত করিল। আর দেব ভাবি? না, এত মিঠে শাক কি খাওয়া যায়? আর কি আছে পুটলিতে? কিছু নেই।
কৌতূহলের ছলে দরিয়া বিবি শাকে হাত দেওয়া মাত্র তার নিচে শামুক দেখিতে পাইল। বেশি দূরে সে অগ্রসর হইল না। দরিয়া বিবি বুঝিতে পারে শৈলমী তো খুব সুখে নাই। হাঁসের জন্য শামুক লইয়া গেলে এমন গোপনের কি আছে। আর বেশি কথা জিজ্ঞাসা করিল না দরিয়া বিবি। ভাবি, এবার উঠি। আর একটু বসো। বুড়ো হাড়ে কি এত শীত ঢুকেছে? কৃত্রিম কোপনতার সঙ্গে বলে দরিয়া বিবি। শৈলমী অনুনয় করে, ভাবি, আর একদিন এসে গল্প করে যাব। যাই, ছেলেটাকে বর্ষায় ঘরে একা রেখে মন মানে না। পাছে কিছু হয়। দরিয়া বিবি কিয়ৎক্ষণ কোনো জবাব দিল না। সিডির উপর বসিয়াছিল মাথা নিচু করিয়া, তেমনি বসিয়া রহিল। মুখের উপর কালো ছায় পায়চারি করে তার। হঠাৎ এক দমকা নিঃশ্বাসে দরিয়া বিবি বলিয়া ফেলিল, দিদি, তোমার গুন্ধর ভাই 3 হপ্তা ঘর ছেড়ে বেরিয়েছে মুখ কালা করে। ঘরে বল্ব টানাটানি। একটা পুরাতন ঘোড়া আছে, রেখে যদি কেউ 5টা টাকা দেয়। আমি সুদ দেব মাসে মাসে। শৈলমী বিশ্বাস করে না। মিছামিছি বলছ, ভাবি। দরিয়া বিবি হৃদ্যতার জন্যই শৈলমীকে কোনোদিন কোনো দুঃখের কথাই বলে নাই, বরং শৈলমীকে 1-8টা পয়সা দিয়া সাহায্যের চেষ্টা করিয়াছে, 8 পয়সার শাক 1 পয়সায় কিনিয়াছে। হৃদ্যতার এই আর এক সোপান। আজহারের উপর দরিয়া বিবির ক্রোধের অন্ত থাকে না। দেখো না, দিদি। ঘর ছেড়ে পালাল। আমিও বয়স থাকলে কাউকে নিয়ে বেরিয়ে যেতাম। এমন লোক ভূভারতে না জন্মায়। এমন। শৈলমী ধমক দিয়া বলিল, কিসব অনাচিষ্টির কথা মুখে আনছ অবেলায়, ছিছি। তুমিও দিদি সামান্য বাতাসেই হেলে পড়ো। দরিয়া বিবি স্তব্ধ হইয়া যায় হঠাৎ। আচ্ছা, ঘোড়াটা দাও। অধঃসাতের মার কাছে রেখে 5টা টাকা আনব। বুড়ি 2 পয়সা সুদ চায় মাসে। তাকেই দিও। ধীরে কথা বলে দরিয়া বিবি। 2 চোখ ছলছল করে তার। বাবাজি বিয়ের সময় যৌতুক দিয়েছিল। আগে কপাল ভেঙেছিল। সেখান থেকে অতি কষ্টে ঘোড়া আর পেতল কাঁসার কটা জিনিস এনেছিলাম। সজল ডাগর 2 চক্ষু দরিয়া বিবির বাম্পায়িত। থমথমে আকাশের মতো মুখাবয়ব বড় সুন্দর দেখায়। পরিশ্রমলীন গৌর রং বিদ্যুতের আভাসের মতো খেলিয়া গেল। শৈলমী দুঃখ প্রকাশ করে, দাদার এমন উচিত হয়নি। ভালো ঘরের বুড়ি বাইরে বেরোয় না, সংসার দেখবে কে? তুমিই বল দেখি, দিদি। দরিয়া বিবি কয়েক মিনিটের জন্য ঘরে ঢুকিল। যখন বাহির হইল তার হাতে একটি পুরাতন পিতলের ঘড়া। মাটির উপর রাখামাত্র ঠুন শব্দ হয়। শৈলমী বারবার ঘড়াটি পরীক্ষা করিতে লাগিল। দেখো ভাবি, যদি 2-1 টাকা বেশি দেয়। যে মজবুত জিনিস। বৃষ্টি থামিয়াছিল কিয়ৎক্ষণের জন্য। দরিয়া বিবি একটি পান শৈলমীর হাতে দিয়া বলিল, দিদি, আঁচলের আড়ালে নিয়ে যাও। কেউ জিজ্ঞেস করলে যেন বলল না, আমাদের ঘোড়াটা। দিব্যি রইল দিদি। ভাবি, এতদিনে আমাকে এমন কাল কেউটে ঠাউরালে। অদেষ্ট খারাপ না হলে ঘরের লক্ষ্মী পরের ঘরে কেউ রেখে আসে? শৈলমী উঠিয়া পড়িল। আবার বৃষ্টি শুরু হইয়াছে। দরিয়া বিবি তখনও ঘোড়াটা নাড়াচাড়া করে। কত অনিচ্ছার প্রতিরোধ মনে, তবু ধীরে ধীরে পিতলের সামগ্রী শৈলমীর হস্তে তুলিয়া দিতে হইল। কাউকে বলো না কিন্তু, দিদি। আমার মাথার দিব্যি। শৈলমী চলিয়া গেল। সামান্য চাল আছে, আমজাদের জন্য ভাজা হইবে। রাত্রে আর কিছুর ঝঞ্ঝাট নাই দরিয়া বিবির। দূরে মেঘগর্জন প্রান্তর হইয়া ভাসিয়া আসে। সবুজের বন্যায় তরুলতা লুটোপুটি খায়। অবেলার মন আকাশ দরিয়া বিবির মুখের উপর বার বার ছায়া ফেলে। এই দুর্দিনে চন্দ্র কোটাল অনেক সাহায্য করিল। একটা কানাকড়ি সে দেয় নাই। গতরে মেহনত আর সহানুভূতির কোনো মূল্য নিরূপণ করা যায় কি? আরও 2 সপ্তাহ কাটিয়া গেল। আজহারের কোনো পাত্তা নাই। বর্ষায় গোবর হইয়া যাইত এতদিন পাকা আউশ ধান। চন্দ্র কোটাল মুনিশ করিয়া নিজের সব খড় আজহার খার ঘরে পৌঁছাইয়া দিয়া গেল। এবার ভালো ধান ফলে নাই। তবু বর্ষার পর 2 মাস কোনো রকমে কাটিয়া যাইবে। দরিয়া বিবি দীর্ঘনিশ্বাস ফেলিয়া বুক বাঁধে। চন্দ্র কোটালের উপদেশেই সে কোনো দেনা শোধ করিল না। 2 মাসে যদি আজহারের সংবাদ না আসে, যদি আর কোনো দিনই না আসে। কুটিল হতাশার চক্ররেখায় নিষ্পিষ্ট হইতে থাকে দরিয়া বিবি। আমজাদ একদিন মতব হইতে ফিরিয়া বলিল, মা, মৌলভী সাহেব মাইনে চেয়েছে। দরিয়া বিবি বিরক্ত হয়,
থাক, রোজ রোজ তাগাদা করতে হবে না মৌলভী সাহেবকে। কাল থেকে আর মতবে আসনে। আমজাদের মুখ শুকাইয়া যায়। দরিয়া বিবি একরাশ খুদের কাকড় চয়ন করিতেছিল। আমজাদের দিকে চাহিয়া তার বিরক্তির ছায়া অদৃশ্য হয়। মুখ গম্ভীর করিয়া দরিয়া বিবি বলে, মৌলভী সাহেবকে বলো, আমার বাপ এলে সব চুকিয়ে দেব। আমজাদ তবু নড়িল না। সে জানে মা ওই এক বাক্যে বহুদিন মৌলভী সাহেবকে স্তোক দিয়াছে। সাহসের উপর দিয়া আমজাদ মার কথার প্রতিবাদ করিল, তুমি তো রোজ ওই কথা বলো। দরিয়া বিবি অবনত মুখে কাকর বাঁচিতে থাকে, আমজাদের দিকে আর চাহিয়াও দেখে না। আমজাদ গুটিসুটি মারিয়া গতিবিধি লক্ষ্য করে শুধু। বহুক্ষণের নিস্তব্ধতা জগদ্দল থেকে আমজাদের নিকট। উসখুস করে সে। দরিয়া বিবি তার পুত্রের অস্তিত্ব যেন বিস্মৃত হইয়াছে। মা হঠাৎ ডাকিয়া ফেলে, আমজাদ। আড়ষ্ট ঠোঁট হইতে কোনোরকমে নিঃসৃত। গম্ভীর দুই নেত্র প্রসারিত করিয়া দরিয়া বিবি একবার পুত্রের দিকে চাহিল মাত্র। মা! আমজাদের সম্বোধন আরও বাড়িয়া যায়। এবার তীক্ষ্ণস্বরে জবাব আসে, কি? না। কাল থেকে আর মুখরিতবে গিয়ে কাজ নেই। ঢের হয়েছে লেখাপড়া। আমজাদ মনে মনে উল্লসিত হয়। মতবের ছেলেদের ভালো লাগে। মতব তার আদৌ ভালো লাগে না। তবে কি করব মা? ব্যঙ্গস্বরে জবাব দিল দরিয়া বিবি, কি করবি আবার? চাষার ছেলে জাত ব্যবসা ধরবি। আমজাদ এইবার মাথা হেট করে। কৃষির মতো কঠোর পরিশ্রমে কোনো সম্মান নেই। মুখের হাসি অম্লান রাখিয়া সে জবাব দিল, আমি ৮ বছর বয়সে লাঙল ঠেলতে পারব? তোর ঘাট পারবে। আমজাদ ভয় পায়, মা রীতিমতো ক্রুদ্ধ। এমন সময় হঠাৎ চন্দ্র কোটালের ডাক শোনা গেল দহলিজে। আমজাদ হাফ ফেলিয়া বাঁচিল। এমনি আসিয়াছে কোটাল। আজহারের কোনো সংবাদ পাওয়া গেল কিনা। নিয়ামতপুরে ধান ব্যবসায়ীরা প্রায়ই যায়। তারা কোনো খোঁজ দিতে পারে নাই। অতবর গঞ্জে আজহার খাঁর মতো নগণ্য মানুষের তালিকা কোথাও লেখা থাকে না। আমজাদ কোটালের সঙ্গে আলাপ জুড়িয়া দিল। একটু পরে দহলিজের আড়াল হইতে দরিয়া বিবি নিজেই কোটালকে ডাকিয়া বলে, কোটাল মশায়, আমজাদের একটা বন্দোবস্ত করে দিন। চন্দ্র অবাক হইয়া যায়। আজ পর্দানসীনা দরিয়া বিবি নিজেই কথা বলিতেছে। লজ্জায় চন্দ্র কোটালের কণ্ঠস্বরে তার স্বাভাবিক গমক থাকে না। কেন, কি হল ভাবি? গরিবের ছেলে, খামাখা মখতবে মাইনা গুণে লাভ কি? চন্দ্রের স্বাভাবিক রসিকতাপটু কণ্ঠস্বর স্তব্ধ হইয়া গিয়াছে। কিছুক্ষণ চুপ করিয়া রহিল সে। তা ঠিক। তবে ২-১ বছর দেখা উচিত। ওই তো কচি ছেলে। না, যখন বেশি দূর টানতে পারব না। খামাখা টাকা খরচ করে লাভ নেই। চন্দ্র আর কোনো আপত্তি উত্থাপন করিল না। ভাবি, বরং আমার সঙ্গেই থাকুক। মাছ ধরা, নৌকা বাওয়া শিখুক। দরিয়া বিবি রাজি হইয়া গেল। ওইটুকু ছেলে এখনো সাঁতার শেখে নাই। সে নৌকা বাইবে। চন্দ্রের উপর সব নির্ভর করা চলে। পান খাইয়া আমজাদকে একটু আদর করিয়া চন্দ্র কোটাল গায়ের অভ্যন্তরে প্রবেশ করিল। পরদিন সকালে আমজাদ অবাক হইয়া গেল। একটি ছোট লগি হাতে মা কোটালের নিকট পুত্রকে প্রেরণ করিতেছে। সত্যই নৌকার জীবন আরম্ভ হইবে নাকি? মার দৃঢ় মুখাভাব দেখিয়া আর কোনো আপত্তি করিল না আমজাদ। সামান্য মুড়ি কোচরে সে নদীর পথ ধরিল। ২ বছর আগেও দরিয়া বিবি এমন ঘটনা স্রোতের কল্পনা করে নাই। কত স্বপ্ন ছিল তার চোখে শিশুপুত্র লইয়া। তুমি কি আর স্বপ্ন দেখো না, দরিয়া বিবি? শূন্য নয়। মৌন মহিমায় বর্ষার আকাশে জাগিয়াছিল তারা ক্ষত অন্তর লইয়া। মফস্বল শহরের অন্তপাতি গণ্ডগ্রাম। সড়কের একটেরে আজহার ও কয়েকজন রাজমিস্ত্রি বাসা ভাড়া লইয়াছিল। স্টেশনে যাত্রী পৌঁছাইয়া দেওয়ার জন্য এ অঞ্চলের শেষ বা বহুক্ষণ সড়কের উপর টায়ারের দাগ আঁকিয়া গিয়াছে। আজহার একমনে তখনও নারিকেলি হুকা টানিতেছিল। কলকের দমের সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি ওড়ে বাতাসে। কিয়ৎক্ষণের জন্য অন্ধকার সরিয়া যায়। বাসার দরজা চোখে পড়ে। আজহার চৌকাঠের উপর। বাসার আয়তন সংকীর্ণ। একদিকে মাত্র ছোট জানালা। মাটির দেওয়ালে চুনবালি ছোপানো, কোথাও রং ধসিয়া গিয়াছে। মেঝে সুসমতল নয়। তারই উপর মাদুর পাতিয়া আজহারের সঙ্গী ঘুমাইতেছিল। সারাদিন বৃষ্টির পর ভ্যাপসা গরমে ঘরের ভেতর আজহারের দম বন্ধ হইয়া আসিতেছিল।
কিছুক্ষণ পূর্বেই বিছানা ছাড়িয়া সে চৌকাঠে ধোয়ার আসর জমাইতে মগ্ন হইয়াছিল। সড়কের পাশে একটি ডোবায় ব্যাঙ ডাকিতেছিল। এই অঞ্চলে ভয়ানক মশা। খালি গায়ে শোয়াবসার উপায় নাই। নিস্তেজ ক্লান্তির ছায়ায় কলকে টানিতে টানিতে তার চোখ বুজিয়া আসে। আশেপাশে মশা ভন্ড করে। একবার গামছার ঝটকা মারে আজহার, আবার ধোয়ার সঙ্গে মিতালি চলে। সড়কের গাছপালায় অন্ধকার জমিয়া রহিয়াছে। শীতল রাত্রির ডাকে জোনাকিদের চোখ নিদ্রাহীন। পানাপুকুরের ধারে এই নিরীহ পতঙ্গের দেয়ালি উৎসবে কোনো ছেদ পড়ে না। ধোয়া ছাড়িতে ছাড়িতে আজহার নির্বে চারিদিক অবলোকন করে। পঙ্গু মন তার নিঃসাড় হইয়া গিয়াছে। চিন্তার এলোমেলো জটাজাল অন্ধকারে হামাগুড়ি দেওয়া পর্যন্ত বিস্মৃত। কোনো কিছু মনে পড়ে না আজহার খার। নিয়ামতপুরে দুদিন ছিল সে মাত্র। কাজ জুটিয়াছিল ভালো। কয়েক সপ্তাহ কাজ চলিত স্বচ্ছন্দে। জায়গাটা খুব পছন্দসই নয়। ইতর মাতালদের আড্ডা তার ভালো লাগে নাই। এখানের অন্যান্য রাজমিস্ত্রি বড় বদচরিত্রের। সামান্য দুদিনের রোজগার তাকে খুঁজিয়া আজহার পথে পাড়ি দিয়াছিল। কাজ কোথাও না কোথাও জুটিবেই, সে ভরসা ছিল তার। সড়কের পথেই নতুন ইমারতের কাঠামো দেখিয়া সে আশান্বিত বুকেই এখানে গৃহস্বামীর উমেদার হইয়াছিল। সঙ্গী মিস্ত্রিরা লোক মন্দ নয়। রোজ কম। তবু আজহার কোনো প্রতিবাদ করে নাই, সহজেই সে কাজে লাগিয়াছিল। গ্রামের নাম শাহানপুর। 2 মাইল দূরে স্টেশন। তারই আবহাওয়ায় গ্রাম ও শহরের যৌথ লীলাভূমিরূপে জায়গা মন্দ নয়। আজহারও আকর্ষিত হইয়াছিল। রেল স্টেশন মাত্র বছর 2 আগে ভোলা হয়। এখনও বহু ব্যবসার ভবিষ্যৎ এই গ্রামে উকি মারিতেছে। কয়েকদিন অবস্থানের পর আজহার তাহা নীরবেই উপলব্ধি করিয়াছিল। যদি কোনো পুঁজি জমানো যায়। আজহার তাই কায়ক্লেশে রীতিমতো কৃচ্ছসাধন আরম্ভ করিয়াছিল। সারাদিন খাটুনির পর আজ শরীর ভালো না, তার উপর বাসার ভেতর ভ্যাপসা গরম। সব মিলিয়া বড় অস্বস্তি বোধ করিতেছিল আজহার। তার কোনো স্পষ্ট চেতনা কিন্তু দাগ কাটে না কোথাও। নীরবে তাই হুকা পানি করিতেছিল। কয়েকবার হাই উঠিল। আজহার খা নিশ্চিন্তে বসিয়া থাকে। তামাক প্রায় নিঃশেষ। অন্যদিকে কার আওয়াজের কামাই নাই। স্মরণের প্রান্তর নিঃশেষে মুছিয়া দিয়াছে কালো অন্ধকারের প্রলেপ। শিরার দ্রুত কম্পন রাত্রির তরঙ্গ শীর্ষে ঈষৎ ঝিলিকের রেখা টানিয়া আবার শান্ত হইয়া আসে। প্রাগৈতিহাসিক বর্বরের আলস্যমুখর অদ্ভুত বিরাম আকাঙ্ক্ষা আজহার খার মেরুদণ্ডে ঘা দিয়া গেল। এইবার জোরে কলকে ফোকে আজহার। তামাক না দাঁড়াত। অসন্তুষ্ট চিত্তে সে কলকে চৌকাঠের কোণে রাখিয়া দিল। আর এক চিলিম পাইলে মন্দ হইত না। সে হাই তুলিল। হঠাৎ আজহার তার পাশেই আর একজনের উপস্থিতি অনুভব করে। অন্ধকারে অপরিচিত মানুষটি। আজহার মৃদুকণ্ঠে ডাকে, কে? আমি, চাচা। একটি বালকের কণ্ঠস্বর অন্ধকারে ঢেউ তোলে। খলিল, এত রাত্রে বাইরে এসেছ? জিজ্ঞাসা করে আজহার। ঘুম ধরে না, চাচা। ফোপানির শব্দ আসে আজহার খার কানে। খোয়ারি ভাঙিয়া যায় তার। কার কণ্ঠনালী দুমড়ানো এই শব্দ প্রথমে আজহার স্থির করিতে পারে না। নিবিড় অন্ধকার। চৌকাঠের অপর দিকে আজহার হাত বাড়াইয়া দিল। খলিলের নাগাল পায়ে সে। হাঁটুর ভেতর মাথা খুঁজিয়া সে বসিয়া আছে। এতক্ষণ এই অবস্থায় সে ধীরে ধীরে জবাব দিতেছিল তবে। আজহারের সঙ্গী মিস্ত্রির নাম ছিল অদু। তারই ভাইপো খলিল। বয়স 12 হইবে কিনা সন্দেহ। বালক বয়সেই চাচার সঙ্গে মিস্ত্রির কাজ শেখার জন্য এই প্রবাস জীবনের গ্লানি বহন করিতেছে। আজহার খলিলের নিকটে সরিয়া আসিল। তার গায়ে ঈষৎ নাড়া দিয়া সরস কণ্ঠে আজহার সম্বোধন করে, কি হয়েছে, চাচা? খলিল মাথা তুলিতে চায় না। হাঁটুর ভেতর মাথা খুঁজিয়া যেন বিশ্বের সমস্ত কলঙ্কের নিকট হইতে পরিত্রাণ চায় সে। কিছু হয়নি তো, চাচা? আবার আজহার নাড়া দিয়া বলিল, মাথা তুলে কথা বলো না, কি হয়েছে? খুব মৃদুস্বরেই আলাপ বিনিময় চলিতেছে। ঘরের ভেতর সকলে দিনমজুর। কারো ঘুমের ব্যাঘাত না ঘটে। খলিল নীরব। আজহারের কৌতূহল মিটিল না। সে পুনরায় জিজ্ঞাসাবাদ আরম্ভ করিল। খলিল এইবার কোনো জবাব দিল না। আদুল গায়েই সে বসিয়াছিল। আজহারের হাত নিজের পিঠের উপর ধীরে রাখিয়া আবার খলিল ফোপাইতে লাগিল। আজহার আঙুলের ডগায় যেন বিছা দংশন করিয়াছে।
সে তড়িৎগতি খলিলের পিঠ হইতে হাত তুলিয়া লইয়া সচিৎকার জিজ্ঞাসা করে, তোমার পিঠে এত দাগ? খলিল আজহারের মুখে হাত চাপিয়া নিদ্রিত ব্যক্তিদের দিকে তাকায়। না, কারো কানে আজহারের চিৎকার পৌঁছায় নাই। আজহার খলিলকে বুকের কাছে টানিয়া লইল। বারবার হাত বুলায় সে খলিলের পিঠে। কুয়াশানিদ্রিত প্রান্তর আবার জাগিয়া উঠিতেছে। মনে পড়িল বইকি আজহারের আমজাদের কথা, নইমার মুখ, মহেশডাঙ্গার জলাজানরাল। আর দরিয়া বিবি? না, আজহারের মানসপটে পরিশ্রমপুটু, সংসারভিজ্ঞ, সুঠামতনু দরিয়া বিবির কোনো ছায়া ভাসিয়া উঠে না। হয়তো ভাসিয়া উঠিয়াছিল ক্ষণিক আলোর মলিন রেখায়। নিবীর্য একরকমের অস্থিরতা আজহারকে ব্যথিত করে বলিয়া সে তখন ছায়ার অন্যান্য জনতায় চিন্তার প্রহরীদের অজ্ঞাতবাসে পাঠাইল। কিছুক্ষণ মৌন থাকিয়া আজহার জিজ্ঞাসা করল, কেউ মেরেছে বুঝি? হ্যাঁ চাচা। হঠাৎ উত্তেজিত হইয়া উঠিল আজহার। কচি গায়িকার এমন আজারে হাত উঠল। খলিল কোনো জবাব দিল না। নীরবে বসিয়া রহিল। কে মেরেছে? আজহার অস্থির চিত্তে জিজ্ঞাসা করিল। খলিল অন্ধকারে চারিদিকে দৃষ্টি মেলে। তারপর আজহারের কানে কানে সে বলিল, ওদু চাচা চেলাকাত দিয়ে। ঢোক গিলিয়া খলিল আবার ফোপাইতে থাকে। ওদু এমন করা যান? খলিলের গায়ে হাত বুলাইতে বুলাইতে আজহার বলিয়া যায়, কি করেছিলে তুমি যে এমন করে হাত চালায়? গহর মিস্ত্রির সুরমি ভেঙে ফেলেছি। ইটের উপর পড়ে গেল কিনা? গহর রাজমিস্ত্রি। সেও বাসার ভেতর নিদ্রিতের দলে। পাছে তার কানে কোনো শব্দ যায়, ধরাগলায় খলিল জবাব দিয়া চুপ করিল। ছোট একটা সুরমি ভেঙেছ, তার জন্য এত মার মারলে? ফোপাইয়া কান্না আরম্ভ করিল খলিল। আড়ষ্ট উচ্চারণের মধ্য দিয়া বোঝা যায় তার আবেদন, আমি চাচার সঙ্গে বাড়ি যেতে চেয়েছিলাম কিনা। ওদু আজ বাড়ি গেছে? হ্যাঁ চাচা। আজহার সান্ত্বনা দিতে চায় ওই অবোধ বালককে। ওদু যাক না বাড়ি। আমরা রয়েছি, তোমার কোনো ভয় নেই। চৌকাঠের একপাশে কখন সরিয়া গিয়াছে খলিল। আবার হাঁটুর মধ্যে তার মাথা গোজা। বিভীষিকাময়ী পৃথিবীর অবলোকনের সাহস তার নাই। একটু পরে ঘাত গুজিয়ায় খলিল জবাব দিল, আমার মন টেকে না চাচা। বেটা ছেলে, কাজকাম না শিখলে চলবে কেন? বিদেশ তো বেটা ছেলেদের জন্যই। তা মন অমন একাত্তু খারাপ করে। নিঃসাড় হইয়া গেল খলিল। কোনো জবাব আসে না তার নিকট হইতে। তোমার বাপ বেঁচে আছে, চাচা? জিজ্ঞাসা করিল আজহার। খলিল অন্ধকারে মাথা তোলে না। ক্লান্ত স্বর তার বাইরে আর্তনাদের মতো শোনায় না। আবার মাথা গুজে বসে আছ? ভাবনা কিসের? আমরা তো রয়েছি। ওদু কাল পরশু ফিরে আসবে। আজহার খলিলের দিকে হাত প্রসারিত করে। খলিল ধীরে ধীরে খার পাশে সরিয়া আসিল। ক্লান্ত দুই চোখ তার সড়কের দিকে। পরে আজহারের মুখোমুখি দৃষ্টিপাত করিয়া সে বলিল, আজ 2 মাস এসেছি, চাচা। মার জন্যে মন কেমন করে? ওদু চাচা এইবার নিয়ে 4 বার ঘরে গেল। বিদেশে থাকতে শেখো। কাজ শিখলে তবে তো বড় মিস্ত্রি হবে। দুঃখ ঘুচবে। এই দেখো না, আমরা দেশে চাষবাস করতাম, শহরে আসিনি। কুকুরের হাল। কোনো আশ্বাস পায় না খলিল। পেট ভাতায় 6 মাস কাজ শিখলে তবে নাস্তার পয়সা বেরোবে। মাকে 1 পয়সাও দিতে পারিনি। নাস্তার পয়সা বেরোলে তা বাঁচিয়েও কিছু পাঠাতে পারতাম। আজহার খা বিগলিত হৃদয়ে ওই দুগ্ধপোষ্য বালকের দিকে চাহিয়া থাকে। এত অল্প বয়সে পৃথিবীর রং চিনিতে শিখিয়াছে সে। এমন ছেলের উন্নতি আল্লাহ নিশ্চয় দেবেন। নসিব খুলবে বইকি। পুনরায় সরব হয় আজহার। আর কটা মাস, চাচা। তারপর নাস্তার পয়সা বেরোলে তোমার মাকে টাকা পাঠিও। কেন, তোমার মা কিছু করেন না? ধান কুটে ভাত জোটাতে হয়। কথা সমাপ্ত করিয়া বড় লজ্জিত হয় খলিল। কুটুনির ছেলে সে, এমন পরিচয় দিতে মাথা কাটা যায়। আবেগের স্রোতে ভাসিয়া গিয়াছিল খলিল। আজহার আর কোনো জিজ্ঞাসাবাদে মত্ত হয় না। নিঝুম সেও বসিয়া থাকে। এতটুকু ছেলে মার দুঃখের সঙ্গী। 3-4 বছর পরে আমজাদ কোথায় গিয়া দাঁড়াইবে কে জানে? মাত্র 1 পলকের জন্য আমজাদের মুখ মনে পড়িল আজহারের। চন্দ্র কোটাল তাকে স্বপ্ন দেখিতে শিখাইয়াছে। তার কুয়াশাবর্তিত ফেনিল পটে কারো মুখ আর স্থিতি পায় না।
স্টেশনের নিকট বর্ধিষ্ণু এই গ্রামে ব্যবসাপত্তনের অশেষ সুযোগ রহিয়াছে। খোদা কি মুখ তুলিয়া চাইবেন না একটিবার? অজানিত ভীতির ফুকার আজহারের চিত্ত আরও অস্থির উন্মত্ত করিয়া তোলে। 3বার বুকে কুলহু আল্লাহ পড়িয়া ফুক দিল সে। খলিলের ঘন ঘন হাই উঠিতেছিল, আজহারের খেয়াল হয়। তার দিকে ফিরিয়া সে বলে, চাচা, আবার সকালে কাজে বেরোতে হবে। ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমোবে না, চাচা? অবোধ কণ্ঠের নিনাদ বর লাগিল আজহারের কানে। না, চাচা। আর এক চিলিম খেয়ে শোব। খলিল বাসার ভেতর প্রবেশ করিল। আজহার নূতন চিলিম সাজে। ঠান্ডা বাতাস বহিতে থাকে শেষ রাত্রে। খণ্ড মেঘ ছড়াইয়া পড়ে গ্রামবনানীর উপর। আকাশের মুখ কালো হইয়া গেল এক নিমিষে। আজহার খার সিদ্ধান্ত স্থির ছিল। সপ্তাহ 2 পরে এই বাসার নিকটে বাসস্ট্যান্ডের নিকট সে 3 টাকা দিয়া একটি ছোট চালাঘর ভাড়া লইল। ঘরের বারান্দা 2 হাত মাত্র প্রস্থে। তারই একপাশে সঙ্গী ছুতারের সাহায্যে সে একটি শেলফ তৈয়ারি করিল। দোকানের ঘটা ছিল বেশি। অবশ্য মাল খুব পর্যাপ্ত নয়। আজহার কোনোরকমে গোটা 25 টাকা জমাইয়াছিল। 3 টাকা লইল মিস্ত্রি। বাকি 22 টাকায় সৎসুতো, মেয়েদের টিপ, স্কুলের ছেলেদের পেন্সিল, লজেন্স, এই জাতীয় ছোটখাটো মণিহারি পণ্য সম্ভারে সে দোকান সাজাইল। পানের দোকান সঙ্গে রাখিবারও ইচ্ছা ছিল আজহার খার। আরও কয়েকটি পানওয়ালা পূর্বেই আসর জমাইয়া রাখিয়াছে। তবু লোভ আছে খার। ভবিষ্যৎ নসিবে জোর লাগে, আরও নতুন নতুন দোকানঘর চমকাইয়া বেশে। কয়েকদিন ভয়ানক মেহন্তে কাটিয়া গেল। স্টেশন হইতে 4 মাইল দূরে গঞ্জের উপর গোলদারি দোকান। একজন মাডোয়ারি খুব বড় ব্যবসা ফাদিয়াছে। তার নিকটে এইসব জিনিস পাওয়া যায়। 4-5 মাইল হাঁটার কসরত বাড়ে। সঙ্গী মিস্ত্রির ধর্ণা দিতে হয়। শত অনুরোধে সে রাত্রি পরিশ্রম করিয়া শেলফ তৈয়ারি করিয়া দিয়াছে। গহর মিস্ত্রি ব্যাপারটা সোজাভাবে গ্রহণ করিল না। আজহার চলিয়া যাইতেছে, বাসা ভাড়া বেশি লাগে। সে নিরুৎসাহ করিবার বাক অস্ত্র নিক্ষেপ করিল শত শত। একটু হিংসাও হইতেছিল বৈকি তার। গহর জানে না 25 টাকা জমাইতে আজহার কত নিপীড়ন সহ্য করিয়াছে। বাউন্ডেলের মতো সংসারের কোনো খোঁজ নাই। তার উপর কায়িক জুলুম। এত সহ্যের ক্ষমতা কয়জনারই বা আছে? গহর বলিল, মিস্ত্রি তাহলে শেষে এখানে দোকান ফাদলে। দেখো, যদি পাকা বাড়ি ওঠে। আজহার নিরীহ বেচারা। কোনো জবাব দিল না। কিন্তু কথাটা সোজাসুজি তার মর্মে বিধিতে থাকে। কিছু করে কুসমে খেতে হবে তো ভাই। তাই মন গেল, একটা দোকান করলাম। গহরের রং ফর্সা দীর্ঘতায় তালগাছ। কিন্তু ভয়ানক পাতলা শরীর। অবশ্য বাঁধন মজবুত। দাঁতগুলি খুব পরিষ্কার। সে পান খায় না। না, তাতে আর কি। আচ্ছা, একটা বিড়ি দাও। আজহার সহজে রাগে না। কিন্তু গহরের কথার ঝালও সেও আজ অনুভব করিল। বিড়ি নেই, ফুরিয়ে গেছে। মিথ্যা কথা বলিতে বাধে না আজহারের। উঠিয়া পড়িল গহর। চালাও দোকান, যদি পাকা বাড়ি ওঠে। একসঙ্গে কাজ করেছি বলে একদিন এসে থাকা যাবে। গহরের পদক্ষেপের দিকে চোখ ফেলিয়া স্তব্ধ হইয়া যায় আজহার। মনে মনে বলিল, আমার মতো হাভাতে গরিবকেও হিংসা করার লোক আছে পৃথিবীতে। লজেঞ্চুসের বোতলের পাশে পিঁপড়া উঠিতেছিল, আজহার সেদিকে মনোনিবেশ করিল। একটু পরে আসিল খলিল। ভারী উৎফুল্ল সে। চাচা, আপনার দোকাটা বেশ সুন্দর হয়েছে। যখন তোক রাখবে আমাকে মনে করো। আজহার স্তিমিত হাসি হাসে। দোয়া করো, বাবা। আল্লাহর দোয়া লাগতে কতক্ষণ। অনেক সামগ্রী খলিল কোনোদিন গায়ে দেখে নাই। সে বিস্মিত চোখে চারদিকে তাকায়। চাচা, একা লোক আমি। গোসল করতে গেলে দোকান বন্ধ করতে হয়। তুমি মাঝে মাঝে এসে বসো। হ্যাঁ, বসব চাচা। বাড়ি থেকে ঘুরে আসি। উদু চাচা এবার নিয়ে যাবে বলেছে। বেশ, বেশ। দাওয়ার একপাশে খলিল উপবেশন করিল। পাশাপাশি সাজানো শিশিবোতলের দিকে সে সাগ্রহে দৃষ্টিপাত করিতে থাকে। আনমনা লজেঞ্চুসের বোতল হাতে তুলিয়া খলিল নাড়াচাড়া করে। এতে কি আছে, চাচা? লজেঞ্চুস। খেতে কেমন লাগে? খুব মিষ্টি। একটার দাম 2 পয়সা।
আজহারের কথা শেষ হওয়ামাত্র খলিল বোতল শেফের কোণে রাখিয়া দিল। তার হাতে শতরাজ্যের আড়ষ্টতা। আজহার তার মুখের দিকে কিছুক্ষণ চাহিয়া রহিল। দোকানদার সে। দোকান খুলিয়াছে। একটু ইতস্তত করিয়া সে বলে, একটা খাও না, চাচা। লজ্জিত খলিল জবাব দিল, না। আজহার আর বিলম্ব করে না। নিজেই দুটি মিষ্টান্ন বাহির করিয়া খলিলের হাতে দিল। আড়ষ্টতা কাটে না খলিলের, না চাচা, আমি মিষ্টি খাই না। আমার কাছে পয়সা নেই। খাও। খেয়ে ফেলো বেটা। তোমার দোকান চলবে কি করে? এতটুকু ছেলে, সংসারের মারপ্যাচ এত বোঝে। অবাক হইয়া যায় আজহার খা। হাসি মুখে মিষ্টি খায় খলিল। তুমি একটু বসো, আমি মাগরেবের নামাজ পড়ে আসি। খলিল হঠাৎ কর্তা বনিয়া যায়। গম্ভীর মুখে সে বসিয়া থাকে। খরিদ্দারের সঙ্গে আলাপ করে। খুব হাসি পায় তার। এমন একটা দোকান যদি দিতে পারত সে। আজহার ফিরিয়া আসিলে সে সড়কের পথ ধরিল। ছোট ডিপা জ্বলে দোকানের এক কোণে। দেখা যায় খলিল পথ হাঁটিতেছে। পার্শ্ববর্তী গাছপালার ছায়ায় ঢাকা সড়ক। এতটুকু ছেলে। আমজাদ কি অভিমান করিয়া মহেশটানায় ফিরিয়া যাইতেছে। ১-০। শৈরমী পাড়ায় কলমি শাক বিক্রয় করিয়া দরিয়াবৌর সঙ্গে গল্প জুড়িয়াছিল। গণেশের শরীর ভালো নয়। কয়েকদিন পূর্বে দাওয়া হইতে পড়িয়া গিয়াছিল। পঙ্গু বামহাত একদম অচল হইয়া গিয়াছে। শৈরমীর সামান্য অবসর পর্যন্ত নাই। দরিয়াবিবি দরদের সঙ্গেই এই বিধবার করুণ প্রাত্যহিকতার কাহিনী শুনিতেছিল। আজকাল বারবার তারও মনে দোলা লাগে, এই জীবনের পরিণতি কোথায় পৌঁছিবে, কে জানে। আমজাদ ও নৈমার মুখের দিকে চাহিয়া দরিয়াবৌর মুখ শুকাইয়া যায়। আজহার খা কোনো খবর দেয় না, কয়েক মাস হইয়া গেল। সাকেরের মা আসিয়া জুটিল এই সময়। দরিয়াবৌ একটি পীড়া আগাইয়া দিল। বউ যে আমাদের দিকে পা বাড়াও না, মা। দরিয়াবিবি ১ সপ্তাহ সাকেরের বাড়ি যায় নাই। লজ্জিত হয় সে। কত কাজ, দেখছেন না মা। ফুরসত নেই মা। বউ নিয়ে হাড়মাংস পুড়ে ছাই হতে বসেছে। শৈরমী এই প্রসঙ্গে যোগদান করিল, কি হয়েছে? দিন মাস পার হয়ে গেল, এখনো খালাস হওয়ার নাম নাই। কবরেজ ডাকব, বউর তাতেও দোষ অছিলা। দরিয়াবৌ সন্দেহ প্রকাশ করে, ১০ মাস হয়ে গেছে। না মা, তোমাদের হিসেবে ভুল আছে। সাকেরের মা জোর দিয়া বলিল, না, ১০ মাসের বেশি হবে তো কম নয়। শৈরমী জবাব দিল, ভাবি, অনেকের ১১ মাস লেগে যায়। দরিয়াবিবি মুখে আঁচল চাপা দিয়া হাসিতে লাগিল। ১১ মাস কেন, ১৮ মা লাগে। সাকেরের মার মুখ কালো হইয়া যায়। কি হাসছ বউ, আমার পেটে ভাত সেদ্ধ হয় না। ছেলেটা দিন দিন বিগড়ে যাচ্ছে। দাঙ্গা করতে কোথায় চলে যায়। ছেলের মুখ দেখলে হয়তো ঠান্ডা হত। ও বেটা ছেলেদের দস্তুর। তোমার ভাসুরপোর কোনো খোঁজ নেই। একদিন ঝুপ করে এসে পড়বে। কি আর উপায় আছে বলো। শৈরমী ভরসা দিল, ঘাবড়ে যেও না, সাকেরের মা। ভগবান সুফল দিয়েছে নিশ্চয়। তোমার মুখে সুবর্ণ বসুক, শৈরমী। আমার ঘুম হয় না চিন্তায়। দরিয়াবিবি শৈরমীর দেওয়া কলমি শাক বাছিতে বাছিতে কথা বলিয়া যায়। হাসুবউকে বিকেলে দেখে আসব। এসো একবার। আবার সাকেরের মা বলিল, বউটার মনের হদিশ পাওয়া মুশকিল। ছেলে ছেলে করে গেল। আজকাল আর আমাকে ছাড়া কোথাও শোয় না। ছেলেটা এই জন্যেই বুঝি আরও বিগড়েছে। আমিও ভাবি অয়লা পয়লা বারেবার। পাছে কোনো কষ্ট না হয়। বউটা গোসল পর্যন্ত করে না, পাছে জ্বর হয়। হাসু বউর উদরস্ফীতির আয়তন সম্পর্কে দরিয়াবিবি প্রশ্ন উত্থাপন করিল। দশমেশে পোয়াতির মতো, বৌমা। সদাই হাইফাই করছে। হাসু বউ বলে, তার পেটে খুব ব্যথা। তাই হাত পর্যন্ত দিতে দেয় না। একবার দাইকে ডেকে পাঠালাম। পেটে আঙুল পর্যন্ত ছোঁয়াতে দিলে না। সুফল দিয়েছে, চাচি। তুমি দেখো। হয় নয় শৈরমী বাদিনী বলেছিল। গণেশের মা মন্তব্য করে। বৃদ্ধা বিশেষ আশ্বস্ত হয় না। বরং দরিয়াবিবি যেন একবার পাড়া ভ্রমণে বাহির হয়, তার অনুরোধ জানাইল সে। আজ হাতে অনেক কাজ আছে, মা। কাল বিকেলে ঠিক গিয়ে তোমার বউর রোগ ধরে আসব। শৈরমী আফসোস করিতে লাগিল,
কলিকাল দরিয়াভাবী মানুষের খারাপির শেষ নেই। দরিয়া বিবি মুখ নিচু করিয়া শাক বাছিতে লাগিল। সে নিজের চিন্তায় মশগুল ছিল। শাকের ভাই এলে একবার পাঠিয়ে দিয়ে তার ভাইয়ের খোঁজ খবর নিয়ে দেখুক। মনে করি চুপচাপ বসে থাকব, আর ওসব নিয়ে মাথা ঘামাব না। এমনও লোক হয় সংসারে, ছেলেপুলের মায়া পর্যন্ত নেই। শৈরমী তোপরা গালে হাত রাখিয়া দরিয়া বিবির দিকে চাহিয়া রহিল। এই সহানুভূতি ভালো লাগে না দরিয়া বিবির। মেজাজ তার রুক্ষ হইয়া উঠিতেছে হঠাৎ। একবার এসো বৌমা। শাকেরের মা চলিয়া গেল। শৈরমী এইবার ফিসফিস কণ্ঠে বলে, ভাবি, আধখান পচা সুপুরি দেবে, আজকাল গা মাটি মাটি লাগে, ভাত খেয়ে কিছু মুখে দিতে পাইনে। দরিয়া বিবি ঘরের ভিতর হইতে শুধু সুপুরি নয়, তেলের বোতলও বাহির করিয়া আনিল। শৈরমী দিদি, মাথায় একটু তেল দিয়ে যাও। শৈরমী তার রেখাঙ্কিত করতালু প্রসারিত করিল। মাথায় তেল ঘষিতে ঘষিতে সে বলিয়া যায়, ভাবি, এই পাড়ায় এলে একটু মন ঠান্ডা হয়। কোঠা বাড়িওয়ালা বামুনদের ওখানে গিয়ে দূরছি ছাড়া অন্য কথা শুনিনে। কপাল ধরিয়ে এসেছিলাম ভগবানের কাছে। ছেলেটার শুদ্ধ ভগবান হাত পা ভেঙে ফেলে রাখলে। দরিয়া বিবি জবাব দিল, সব যেতে জাতিতে ওই এক ব্যাপার। রহিম বখশ জমিদার বলে সেবার তোমার দাদাকে কত অপমান করে গেল শুনেছিলে তো? গরিব হিন্দু আর মুসলমান নিজের জেতের কাছেই হোক আর অপরের জেতের কাছেই হোক, একই রকম মান মসজিদে পায়। আচ্ছা ভাবি, আমার মাথার কিরে, দাদার কোনো খবর পাওনি? তবে চুপচাপ বসে আছো? আর খবরের কোনো দরকার নেই। ক্ষুব্ধ কণ্ঠে দরিয়া বিবি জবাব দিতেছিল। শৈরমী চুপ করিয়া গেল। আঁচলে আধখানা সুপুরি বাঁধিয়া উঠিয়া পড়িল। জাওলা পাকাল মাছ পেলে নিয়ে এসো, শৈরমী দিদি, ছেলেটার পেট গরম রেখেছে। শৈরমী এইবার হাসিয়া উঠিল। আমাকে পাগলি ঠাওরালে, ভাবি। দরিয়া বিবি লজ্জায় মুখ নিচু করে। ঘরা প্রসঙ্গে তার মর্যাদা কোথায় যেন আহত হইয়াছে। না, তবে এমনি বলে রাখা ভালো। শৈরমী আড়াল হইলে দরিয়া বিবি ঝরঝর কাঁদিয়া ফেলিল। চোখের পানি সতই রোদ মানে না। প্রাঙ্গণের দিকে দৃষ্টিপাত করিয়া আবার তাড়াতাড়ি চোখ মুছিয়া ফেলিল দরিয়া বিবি। আশেকজান পাড়ায় বাহির হইয়া গিয়াছে। কথা বলার কোনো লোক আর নাই। দরিয়া বিবি শাক বাছিতে লাগিল। আমজাদের ডাক কানে না গেলে হয়তো দরিয়া বিবি সারাদিন শাক লইয়া বসিয়া থাকিত। আনমনা ঘোর তার কাটিয়া যায়। মা, এই দেখো, আব্বা চিঠি আর 20 টাকা পাঠিয়েছে। আনন্দে যেন নৃত্য করিতে পাইলে আমজাদ সন্তুষ্ট হইত। বগলে মতবের দপ্তর, 1 হাতে টাকা আর মনি অর্ডারের কুপনের অংশ। 10 দিন মাত্র আমজাদ চন্দ্র কোটালের সহযোগীরূপে কাজ করিয়াছিল। দরিয়া বিবির আদেশেই আমজাদ এখন মহতবের পড়ুয়া। দরিয়া বিবির 2 চোখ বিস্ময়ে ভরিয়া যায়। সত্যি টাকা পাঠিয়েছে? কে দিল তোকে টাকা? পিয়ন এসেছিল। আমার নামে আব্বু টাকা পাঠিয়েছে। আমার টিপসি নীল পিয়ন। দরিয়া বিবি উঠিয়া দাঁড়াইয়াছিল। নোট 2টি পুত্রের হাত হইতে লইয়া সে নাড়াচাড়া করে। ঠিকানা দিয়েছে? হ্যাঁ গো মা, এই তো লেখা রয়েছে। আমজাদ জননীকে কুপনের অংশ দেখাইল, যেন মার অক্ষরজ্ঞান কত গভীর। দরিয়া বিবি কুপন হাতে লইয়া চক্ষুর দৃষ্টি সহজ করিল। অক্ষর পরিচয়ের মূল্য তার নিকট এই প্রথম কঠিন সত্যরূপে ধরা দিল। নয়মা কখন চুপিসারে 2 জনের কথাবার্তা শুনিতেছিল, সে ফুট কাটিল, মা টাকা দিয়েছে, চিঠি দিয়েছে। দরিয়া বিবি নৈমাকে কোলে তুলিয়া চুম্বন করিতে লাগিল। হ্যাঁ, তোমাকে ময়রার দোকান থেকে মিঠাই কিনে দেব। আমজাদ মুরব্বির মতো মন্তব্য করিল, এই তো কমাস পরে মোটে 20টা টাকা। তার চেয়ে গায়ে থেকে জন খাটলে লাভ। জানো মা, আমাদের জমি ছাড়িয়ে নিতে পারে। আব্বা এসে চাষ না দিলে লোকে জমি রাখে। পুত্রের সংসার অভিজ্ঞ সিদ্ধান্ত দরিয়া বিবির কাছে ভালো লাগে না, যদিও সে মায়ের কথার প্রতিধ্বনি করিতেছিল। তুমি আর অত ফফর দালালি করো না। যা করার আমি দেখে নেব। আমার মাইনে 2 মাসের বাকি আছে। গম্ভীর হইয়া আমজাদ জবাব দিল। নূতন নোটের গন্ধ শুকিতে লাগিল দরিয়া বিবি। বাইরে দুপুরের সূর্য টলমল করিতেছিল। বাস্তুর নিচে তেঁতুলের বন অলস সমীরে উল্লসিত। নোট আঁচলে বাঁধিয়া 2টি খুচরা পয়সা দরিয়া বিবি আমজাদের হাতে দিয়া বলিল, দোকান থেকে 2 জনে বিস্কুট কিনে খা। নয়মা মার কোল হইতে নামিয়া পড়িল। আশেকজান পাড়া হইতে ফিরিয়া আসিল।
চৌধুরীপাড়ার কার যেন ফাতেহা ছিল আজ। আশেকজান খালি হাতে ফিরিয়া আসে নাই, তার আঁচলের নিচে অবস্থিত পুটুলি দেখিয়া তা বোঝা যায়। বৌমা, তোমাদের রান্নার আগেই এসেছি। ছেলেরা আমার সঙ্গে খাবে। অনেক গোস্ত আর ভাত আছে। না, আমাদের রান্না হবে এখনই। খামাখা চাল নষ্ট করবে মা। নইমা তখন চিৎকার করে বুড়ির আঁচল ধরিয়া, ও দাদি, বাবাজি টাকা পাঠিয়েছে। বৃদ্ধার চোখ আনন্দে সজল হইয়া ওঠে। সত্যি বৌমা, খবর পাওয়া গেছে ছেলের? হ্যাঁ খালা, টাকাও দিয়েছে। আমজাদ বৃদ্ধাকে আশ্বাস দিয়া বলিল, ঠিকানা পাওয়া গেছে। আমি একদিন যাব বাপজির কাছে। দরিয়া বিবি কথা কাটাকাটি পছন্দ করে না, আশিকজান আনন্দবিহলতায় বিস্মৃত হইয়াছিল। বৌমা, ছেলেরা আমার সঙ্গে খাবে দুপুরে। না, দোকানে যা আমজাদ। নয়মা, তুইও সঙ্গে যা। বৃদ্ধা ক্ষুণ্ণ মনে নিজের ঝুপড়ির দিকে অগ্রসর হইল। মনে মনে রাগিয়াছিল। আজ টাকার লোক, সাকার, খাবারে এত ঘৃণা, ইস! বৌমার রক্ষী সে জানে। সহজেই নীরব হইয়া গেল বৃদ্ধা। দরিয়া বিবি আশেকজানের গমনপথের দিকে চাহিয়া বারবার ভ্রুকুটি নিক্ষেপ করিল। কয়েক মাস পূর্বে নইমার একটি ফালি কাপড় হারাইয়া গিয়াছিল। দরিয়া বিবি বেদম প্রহার করিয়াছিল সেদিন নইমাকে। সেদিন সন্ধ্যায় আবার সে একটি কাপড় হারাইয়া বাড়ি ফিরিল। দরিয়া বিবি আজ কিছুই উচ্চবাচ্য করিল না। একে সংসারে হাজার রকমের টানাটানি, তার উপর এসব ঝামেলা পোহাইতে দরিয়া বিবি হিমসিম খাইয়া যায়। মাঝে মাঝে অগত্যা ললাটলিপির উপর সমস্ত ক্রোধ খারিজ করিতে হয়। শাকেরের মার অনুরোধে পরদিন বিকালবেলা দরিয়া বিবি অবসরের ফাঁকে পাড়া বেড়াইতে গিয়াছিল। শাকের কয়েকদিন হইতে বাড়িতেই আছে। রোহিণী চৌধুরী বোধহয় প্রজা ঢিট করিয়া ক্ষান্ত হইয়াছেন। পাড়ার প্রবেশপথেই তার সঙ্গে দরিয়া বিবির সাক্ষাৎ হইল। এই যে ভাবি সাহেব, হঠাৎ। শাকের গোয়ার ও চোয়ার বলিয়া খ্যাত। দরিয়া বিবির সঙ্গে তার ব্যবহার ভারী মধুর। চোখাচোখি দরিয়া বিবির দিকে চাহিয়া সে কথা বলে না পর্যন্ত। কণ্ঠস্বর তার সম্মুখে নরম হইয়া আসে। অথচ বিনয় শাকেরের স্বভাববিরুদ্ধ বিশ্লেষণ। দরিয়া বিবি মাথার স্লোথ ঘুমটা টানিয়া জিজ্ঞাসা করিল, কি শাকের ভাই? মাথা ভাঙা কাজ নেই বুঝি এখন, তাই দেখা হয়ে গেল। আপনিও লজ্জা দেন ভাবি। লাঠি যখন চালাই মাথা ভাঙে বইকি। কিছু করে খেতে হবে তো। চুপচাপ বসে থাকলে কেউ চালডাল জোগাবে? তোমার বড় ভাই চুপচাপ বসে নেই। সফরে বেরিয়েছে, দেখি কত মালমাত্তা নিয়ে ফেরে। শাকের বিস্মিত উল্লাসে জিজ্ঞাসা করে, বড় ভাইয়ের খবর পাওয়া গেছে? হ্যাঁ। কোথা জাহানপুর, সেখানে আছে। মাশাআল্লাহ। এমন লোক, ডুব দিয়ে এতদিন কাটিয়ে দিলে। তার ঘরে চাল ডাল জোগানো আছে, ভাই। সে প্যাকল মাছ সেজে বসে না থাকলে আর কে থাকবে? শাকের হো হো শব্দে হাসিয়া উঠিল। গুন্ধর ভাইয়ের কাণ্ড দেখে হাসি পায় সকলের। দরিয়া বিবি ঠোঁট দাঁতে চাপিয়া জবাব দিল, ভাবি সাহেব, চটে গেলেন। মরদ মানুষদের আপনারা ঐরকম ভাবেন। চাল ডাল জোটাতে তারা কম চেষ্টা করে না। চাল ডাল না থাকলে তো মুখ বেঁকে নদীর চড়া হয়ে যায়। তাই মাথা ভাঙি, না মাথা পেতে দিই, এসব দেখবার কি সময় আছে? বড়ভাইকে খামাখা দোষেন। দরিয়া বিবি হাসি মুখে বলিয়া যায়, তুমি ভাই বেড়াতে বেরিয়েছ। যাও, আমি মায়ের সঙ্গে দেখা করে আসি। বড়ভাইয়ের হয়ে আর ওকালতির দরকার নেই। জো হুকুম ভাবি সাহেব। কুর্নিশের ভঙ্গিতে শাকের কিছুক্ষণ পিছু হটিয়া অন্য পথে আড়াল হইয়া গেল। দরিয়া বিবির হাস্যধ্বনি পাড়ার ঘুলিপথে গুঞ্জরিত হয়। একটু দূরেই শাকেরের উঠান আর লাউ মাচাঙের প্রাঙ্গণ। শাকেরের মা হাসির শব্দ শুনিয়া কৌতূহলবশত এইদিকে অগ্রসর হইয়াছিল। দরিয়া বিবিকে দেখিয়া সে আনন্দিত হয়। তুমি, বৌমা, হঠাৎ রাস্তায় এমন হাসছ? শাকের ভাইয়ের সঙ্গে দেখা হল। সে কোনো দোষ গায়ে মাখে না। বড় ভাইয়ের মতোই। আমাকে জবাব দিল, ঘাড় না ভাঙলে কেউ খেতে দেবে? সাদে কি আর লাঠি ধরি? ওর কথা ছাড়ো, মা। কান ঝালাপালা হয়ে গেল ওই এক কথা শুনে শুনে। এসো মা। হাসুবো শাশুড়ির গলা শুনিয়া মাচাঙের নিচে আসিয়া দাঁড়াইয়াছিল। বড় শীর্ণ হইয়া গিয়াছে তার শরীর। মুখ পাংশু। চোখের কোণে রক্তিমতা আছে কিনা সন্দেহ।
চোখ দুটি সদ্যারোগ্য রোগীর মতো ভাষা ও বিষণ্নতা ক্লিষ্ট। শাশুড়ি হাসুবউকে দেখিয়া জ্বলিয়া উঠিল। ওই যে অভাগীর বেটি দাঁড়িয়ে আছে। ছেলে কি আর আল্লা দেবে? সাকের না হলে আমাদের এত জ্বালাবে কেন? হাসুবউ কোনো জবাব দিল না। ক্লান্ত দুই চোখ মাটির সমতলে কি যেন খুঁজিতে লাগিল। খামাখা রাগ করো কেন, চাচি? এমন কচি বয়স, ছেলেমানুষ। পোয়াতিকে এমন ফজিয়ত করলে রোগে পড়বে যে। রোগটা নেই কোনখানে? দরিয়া বিবি হাসুবউর নিকট অগ্রসর হইবামাত্র আতঙ্কিত চোখে সে একটু সরিয়া দাঁড়াইল। হাসু! দরিয়া বিবির ডাক। জি, বড়বুবু। তোমার শরীর ভালো তো আজকাল? না। সংক্ষিপ্ত নম্র উত্তর। কদিনে এমন হয়ে গেছ? দরিয়া বিবি পুনরায় প্রশ্ন করিল, তুমি দিনের হিসেব রেখেছিলে? লজ্জায় হাসুবউ চোখ নামাইল। 11 মাস হয়ে গেল। পেটে ব্যথা করে খুব নাকি? জি। দেখি একবার। জি না, থাক। দরিয়া বিবি সাকেরের মায়ের দিকে ফিরিয়া প্রশ্ন করিল, চাচি তুমি পেটে হাত দিয়ে দেখনি ছেলে নলে কিনা? মরা ছেলে পেটে থাকলে শেষে পোয়াতি নিয়ে ভারী টানাটানি হবে। আমাকে ছুতে দেয় না মা। হাসুবউ ঘরের দিকে চলিয়া যাইতেছে দেখিয়া দরিয়া বিবি জিজ্ঞাসা করিল, কোথা যাস হাসু? পিয়াস লেগেছে, বড়বুবু। পানি খেয়ে শিগগির আয়। শাশুড়ি আদেশ দিল। দরিয়াবউ বিজ্ঞের মতো সায় দিতে লাগিল সাকেরের মার মন্তব্যের উপর। বুড়ো বয়সে সংসারের ঝঞ্ঝাট ভালো লাগে না মা। কোথা নামাজের পাটিতে বসে আল্লাহ আল্লাহ করব, ওদের জন্য দোয়া মানব, না তা আর হবে না। এইসব ঝামেলা এই বয়সে পোষায়? দরিয়া বিবির সহানুভূতি প্রকাশ পায় অন্যরূপে। তা কি করবে চাচি? এইটুকু হাবাগোবা মেয়ে তুমি না দেখলে সংসার চলে? হাসুবউ ঘর হইতে আর বাহির হয় না। বাহিরে দুইজন অপেক্ষা করিতে লাগিল। অবশ্য তাহাদের সময় অন্য কথাবার্তায় কাটিতে থাকে। তুমি একটু দেখে যাও মা। সত্যি পেটে যদি মরা ছেলে থাকে মুশকিল। তোমার বউকে ডাকো, চাচি। শাশুড়ির ডাকে হাসুবউ আবার মাচাঙের নিচে দাঁড়াইল। অবেলার অন্ধকার আসন পাতিয়াছে লাউমাচার সর্স মাটির উপর। কয়েকটি চড়ুই নীলপাতার বনে কিচিরমিচির করিতেছিল। হাসুবউ অবনত মুখে ফোপাইয়া ফোপাইয়া কাঁদিতেছিল। দরিয়া বিবি তার শীর্ণ হাত নিজের করতালুর উপর রাখিয়া মৃদুকণ্ঠে বলিতে লাগিল, হাসু, কান্না কিসের? আমিও মেয়ে মানুষ, তোর দুঃখ বুঝি। স্বামী বাউন্ডেলে হলে কোনো মেয়েই সুখী হয় না। সাকেরের মা দরিয়া বিবির সান্ত্বনা গ্রহণ করিল না। মা বাজা মেয়ে, কবছর বিয়ে হল, একটা ছেলে হলে সাকেরের চালচলন বদলে যেত। দরিয়া বিবি হাসুবউ রক্তশূন্য আঙুলের দিকে চাহিয়া কহিল, আমারও দুটো ছেলে, চাচি। কই তোমার ভাসুর পর বাউন্ডেলগিরি গেল? আর জোয়ান ছেলের এমন কচিবউ করেছিলে কেন? শাশুড়ি কোনো জবাব দিল না। হাসু, তোমার পেটটা একটু দেখি। যদি কপাল তোর ভাঙে, ছেলেটা পেটেই মরে থাকে, তাকে বাঁচাতে হবে তো। আরও জোর কান্নার সঙ্গেই জবাব দিল হাসুবউ। আমাকে মরতে দাও বুবু। আমি সকলের গলার কাটা। আমি গোরস্থানে গেলেই ভালো। দরিয়া বিবি তার চিবুকে হাত দিয়া বলিল, মুখে যাতা কথা আনি শুনে। দুসাজ এক। দেখি তোর পেট। তোমার পায়ে পড়ি, দরিয়া বুবু, তোমার পায়ে পড়ি। তীব্র ক্রন্দনের উচ্ছ্বাসে হাসুবউর গলা বুঝিয়া আসিতেছিল। দুই হাত প্রসারিত করিয়া সে নিজের কক্ষপট আবৃত করিল, চিলের নখর হইতে যেন বিহঙ্গিনী শাবক রক্ষা করিতেছে। একটুও লাগবে না। একবার দেখব। হাসুবউ আরও পিছাইয়া যাইতেছিল। দরিয়াবউ ক্ষিপ্রগতিতে তার জঠরের কাপড় তুলিয়া একটান দিল। এ কি? একরাশ বস্ত্রখণ্ডের ঢিবি যেন ধসিয়া পড়িতেছে। একটু জোর টানের সঙ্গেই একগাদা ফালি ছেঁড়া টুকরো কাপড় হাসুবুর স্ফীত জঠরদেশ হইতে নামিয়া আসিল। নৈমার ফালি, লাল গামছা, আরও পাড়ার অপহৃত অনেক শিশুর কাপড় তার ভেতর। এক নিমিষে মাচাঙের নিচে মূর্ছিত হইয়া হাসুবউ পড়িয়া গেল। স্বাভাবিক তার জঠরদেশ, স্ফীতির কোনো চিহ্ন নাই সেখানে। কাপড়ের স্তূপের সম্মুখে ফ্যালফ্যাল নেত্রে হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল সাকেরের মা ও দরিয়া বিবি। Previous lesson. Back to book. Next lesson. Post a comment.